আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাত তখন 12টা থেকে বেশি গড়িয়েছে। হালকা শীত পড়তে শুরু করেছে ঢাকা শহরে। এ সময় তাই বাড়ি ফিরতে নওশাদের বাবা স্ত্রীকে ডেকে বললেন, জলদি একটা চাদর বাহির করো বউরে দিতে। নার্গিস ঘরের দরজায় দাঁড়ানো নিজের পুত্র আর তার পাশে রাজেন্দ্র রানীর মতো রূপসী বউটিকে দেখে মুগ্ধ হয়ে তাকায়। এ তো নওশাদের ছাত্রীর বোন, এই মেয়েটিরই না আজ বিয়ে খেতে গেল ওরা। বিস্ময় আর কৌতূহলে বুদ্ধ হয়ে নার্গিস তাকিয়ে রইলেন দরজার সামনে যুগলটির দিকে। নওশাদের বাবা স্ত্রীর কাণ্ড দেখে রেগে বলতে যাচ্ছিলেন, বোকা বেটি, মানুষ কথা কানে যায় নাই। কথাটা জিভের ডগায় এলেও নিজেকে সামলে নিলেন। ছেলের বউ নিয়ে এসেছেন, এখন কথা বলতে হবে মেপে, নইলে বউমা কি ভাববে। সংযত হয়ে এবার তিনি ডাকলেন মেয়েকে। নিশি, ঘুমাই পড়ছো আম্মা? আজ জামাই সহ এসেছে নিশি। জামাইকে বিছানা করে দিয়ে নিজেও ঘরেই বসেছিল সে। তখন শুনেছিল মায়ের কাছে ভাইয়া ফোন করে বলেছে সে বিয়ে করবে। বয়সে বড় কোনো এক বিধবা মহিলাকে বিয়ে করবে বলে কিছুক্ষণ গুনগুনিয়ে কান্নাকাটি করছিল। নিশিরও তাই মন কিছুটা খারাপ। কত সাত ভাইয়ার বিয়েতে কত কি করবে, সে একমাত্র ননদ বলে কথা। এখন আব্বার ডাক শুনে হুড়মুড়িয়ে বের হলো সে। জি আব্বা। বৌমারে ঘরে নিয়ে যাও আম্মা, গাড়িতে বাতাসে ঠান্ডা লেগেছে, একটা গরম কাপড় দাও। নিশিও মায়ের মতো ভাইয়ের পাশে মেয়েটাকে দেখে থমকালো একটু। তারপরে সে ছুটলো আব্বা আম্মার ঘরে। দ্রুত হাতে বিছানার চাদরটা একটু টেনে টুনে ঠিক করে আবার এলো বারান্দায়। ভাইয়া ঘরে আসো তোমরা। আসুন ভাবি। আয়েশা চুপচাপ এগিয়ে গেল নিশির পেছনে পেছনে। নওশাদ মায়ের সামনে দাঁড়িয়ে গালে হাত রাখলো। আম্মা, পুরো কথা না শুনি তুমি চৈতি আন্টিকে নিয়ে কথা বলছিলে, তাই কল কাটছি। ওইখানে তখন আরো অনেকে সামনে ছিল। এইটা সেই মহিলা না? না আম্মা। আমারে পুরা কথা কও। আজ নিশি এখানে আছে, তাই হিসেব মতে নওশাদের আজ বারান্দার বিছানায় থাকার কথা ছিল। জামাই এলেই নওশাদ তার ঘরটা ছাড়ে বোন আর বোন জামাইয়ের জন্য। কিন্তু আজ হঠাৎ করে ঘরে বউ আসাতে থাকা নিয়ে কিছুটা বিপত্তি বাঁধলো। নওশাদের ঘরে বোন থাকছে, বাবা মার ঘরে বাবা মা, তাহলে বউ কই থাকবে? ঘরের সামনের অংশের বারান্দার মতো জায়গাটা থাকার মতো জায়গা হলেও দরজাবিহীন ঘরে বউ রাখা যায় না ভেবে বাবা জানালেন তারা বুড়ো বুড়িতে থাকবেন বারান্দায়। এদিকে নওশাদ বাইরে বসেই মাকে পুরো ঘটনা খুলে বলল। ঘটনা শুনে নার্গিস বেগম মনে মনে লজ্জিত বোধ করলেন তখনকার ভাবনা নিয়ে। রাত বাড়ছে ভেবে নওশাদের বাবা এবার ছেলেকে তাড়া দিলেন ঘরে যেতে। সেই সাথে মেয়েকেও বললেন হালকা পাতলা কিছু খাবারের ব্যবস্থা করতে, নওশাদের ঘরে দিতে। সময় নিয়ে কারো মাথা ব্যথা নেই দিশানদের বাড়িতে। রাত বাড়ছে তবুও বাসার ঘর ছেড়ে কারো যাওয়ার নাম নেই। শুধুমাত্র দোয়েল আর আয়েশার দাদি ঘুমাচ্ছেন। এ দুজন মানুষ জানেই না আয়েশার বিয়ে নিয়ে পরবর্তী ঘটনা। চৈতি বাড়িতে পা রেখেই রান্নাঘরে ঢুকলো দিশার জন্য লেবুর রস আনতে। অতিরিক্ত টেনশনের রক্তচাপ বেড়ে তার ঘাড়ের রগ খিচে উঠছে। ঐশী অবশ্য ছোট ছেলে দুটোকে নিয়ে দোতলায় গেছে তাদের শুয়ে দিতে। আয়েশার দাদা, নানা আর দিলশাদ তিনজনই সোফায় বসে আছে চিন্তিত মুখে। নওশাদকে এখনই একবার ফোন করবে কি করবে না এ নিয়ে দোটানা। দিশার স্বামী কোনো এক মিশনে মাস তিনেক ধরে সাউথ আফ্রিকা আছে, তবুও দিশাকে তার মেয়ের বিয়ে উপলক্ষে যথেষ্ট শুভকামনা জানিয়েছে। আয়েশাকে তিনি সন্তান তুল্যই ভেবেছেন সবসময়, তাই প্রতিক্ষণেই সাধ্যমতো খোঁজ দিচ্ছেন। এদিকে আবির এক হতচ্ছাড়া বাবা, যে কিনা ভালো মন্দ বিচারে জ্ঞান না রেখে শুধু নিজের ফায়দাই দেখে। একমাত্র সন্তানের বিয়ে ভেস্তে যাওয়া দেখেও তার মন একটুও নরম হয়নি। অনেকটা সময় সবাই চুপচাপ বসে থাকার পর দিশা নিল বাড়িতে। রাত তখন 1:30টার কাছাকাছি। তাকে দেখে প্রথমে চৌতি এগিয়ে এলো। হলের সব ঝামেলা শেষ হয়েছে দিশান ভাই? হ্যাঁ, ওদিককার আর কোনো ঝামেলা নেই, পেমেন্টও ক্লিয়ার, আর মাহিনের নামে কেসটা নিয়েও আর কোনো কথা বাড়ায়নি। সেটাই বোধহয় ভালো। চৈতি বলল কথাটা। আয়েশার দাদা বললেন, এভাবে কিভাবে ভালো? আমি ওদের সব কয়টাকে দেখে নিব। গদি ছেড়েছি, তাই বলে ক্ষমতা শেষ হয়নি। কিন্তু আঙ্কেল, এতে করে আমাদের মেয়েটার উপর কথা ছড়াবে না? তুমি কি ভয় পাচ্ছ দিশান? বৃদ্ধ উত্তেজিত গলায় জিজ্ঞেস করলেন। না আঙ্কেল, আমি চিন্তিত আয়েশাকে নিয়ে। যে কোনো ব্যাপারে আমি আয়েশাকে ট্রমা মুক্ত দেখতে চাই, এটা হচ্ছে আমার কথা। ছোট থেকেই আবির দিশার জন্য ও অনেক বেশি কষ্ট পেয়েছে। আমরা ওকে যতই ভালোবাসি না কেন, বাবা মায়ের বিচ্ছেদটা ওর মনে চরম একটা ভয়ঙ্কর লেভেলের প্রভাব ফেলেছে। জীবনে 18-19 বছর সে কষ্ট লুকিয়ে কাটিয়ে দিয়েছে। এখন নতুন এক জীবনে পা রাখতে গিয়ে কি ধাক্কাটাই না খেলো। এ অবস্থায় মাহিনদের পেছনে লাগতে গিয়ে ওকে টানা হেঁচড়া কিংবা
কথাবার্তার ফেরে ফেললে কি হবে তাহলে একবার ভাবুন, একটু ভাবুন। দিশানের কথায় প্রত্যেকেই সায় দিলেন, কিন্তু একটিবার এখন মেয়েটার খোঁজ না নিয়ে কারো স্বস্তি হচ্ছে না ভেবে চৈতি ইতস্তত করে কল দিল নওশাদের নম্বরে। আয়েশার ফোনটা দোয়েলের কাছে ছিল বলে সেটার সাথে দেয়া হয়নি। নওশাদকে বলতে সে আয়েশার হাতে ফোন এগিয়ে দিল বাড়ির মানুষদের সঙ্গে কথা বলার জন্য। এই প্রথম নওশাদ রাত থাকবে আব্বা আম্মার ঘরে, আর খুব অস্বস্তি হচ্ছে। টিনের চালের ঘর, রাতে মোটামুটি ভালোই ঠান্ডা লাগে, এদিকে আম্মার কোমর ব্যথা আছে, সেটাও নওশাদের জানা। এই অবস্থায় সে আম্মাকে একবার বলেছিল ঘরে ঘুমাতে। আম্মার আয়েশা ঘরে আর তারা বাবা ছেলে না হয় বারান্দার বিছানায় ঘুমাবে। আম্মা শোনেনি কথা, তিনি ছিছি করে উঠলেন। সি আব্বা, নতুন বউ ঘরে, তুমি বাইরে থাইকা, সেটা খারাপ দেখাই যায়। এক রাতি, তারপর তো নিশি কালকাই চইল্লা যাইব। নওশাদকে মানতে হলো মায়ের কথা। সে যখন ঘরে ঢুকলো তখন আয়েশার পরনে নিশির জন্য কেনা জামাটা। তাকে এক পলক দেখে থমকালো নওশাদ, পর মুহূর্তে এগিয়ে গিয়ে হাতের ফোনটা বাড়িয়ে ধরল। চৈতি আন্টি কথা বলবেন। বিনা জবাবে আয়েশা ফোনটা নেয়। মামি আর দাদার সাথে কিছুটা সময় কথা বলে ফোনটাই বিছানায় রাখে। ততক্ষণে নওশাদ ঘর থেকে বেরিয়ে কাপড় বদলে এসেছে। আয়েশা তখনও স্থানুবৎ একই জায়গায় বসে আছে। নিশি বিছানায় নতুন চাদর বালিশ সবই দিয়ে গেছে। এই এলাকায় মশার উৎপাত বেশ, রাতে মশারি ছাড়া ঘুমানো অসম্ভব। কিন্তু নওশাদ বুঝতে পারছে না আয়েশাকে কি বলবে। জড়তার অস্বস্তিতে জড়িয়ে বলেই বসলো, মশারি আটকানো দরকার, একটু নিচে নামলে ভালো হতো। বিয়ের পরে প্রথম কথা বলল নওশাদ। আয়েশা চোখ তুলে কয়েক সেকেন্ড দেখলো তার বরকে, লম্বা চওড়া সুদর্শন পুরুষটির দিকে। মেরুন রঙা পোলো শার্ট আর ছাই রঙা টি শার্ট গায়ে উজ্জ্বল গায়ের মানুষটা নিঃসন্দেহে সুদর্শন। কিন্তু সুদর্শন মানুষটার সাথে বিয়েটা কি সে কখনো কল্পনা করেছিল? হোক মাত্র দিন কয়েকের, তবুও আবেগ জড়ো হচ্ছিল কিংবা হয়ে গিয়েছিল কিছুটা মাহিনের প্রতি। খুব বেশি ভাবার সময় পেল না আয়েশা। নওশাদ মশারি হাতে দাঁড়িয়ে আছে খাটের কিনারায়। এই খাটটা বাবা মায়ের বিয়ের সময়কার, চারদিকে 4টা স্ট্যান্ডও আছে এতে, তাই মশারি তুলে আটকানোটা সহজ লাগালো নওশাদের। তার ঘরে অবশ্য আধুনিক বক্স খাট আছে, সেখানে মশারি খাটাতে দেয়ালে ড্রিল করে প্যারেক লাগিয়েছিল। মশারি লাগানো হয়েছে, আলমারি থেকে পাতলা ধরনের একটা কম্বলও দিয়ে গেছে নিশি। অথচ নওশাদ ভাবছে একটা কম্বলে কি করবে দুজন? বিয়ে হয়েছে বলে আজই তারা একসাথে শোবে? আয়েশা শোবে? ওহ শিট, ভাবতে কেমন বিশ্রী লাগলো। শোবে কি, কথা বলবে, এক বিছানায় ঘুমানো, কথাটা নওশাদ নিজেই নিজেকে শুধালো যেন। বোকার মতো সে আবার দাঁড়িয়ে রইল মেঝেতে। আয়েশা চুপচাপ মশারি লাগানো বিছানায় উঠে গেল। একটু অপেক্ষা না করে চুপচাপ কম্বল টেনে শুয়ে পড়ল বাঁ দিকটাতে। কিছুক্ষণ নিস্তব্ধতার সাথে পেরুতেই আয়েশার গলা শোনা গেল, শুয়ে পড়ুন, ঘুম পাচ্ছে আমার। কি সহজ করে বলল শুয়ে পড়ুন। বললেই হলো নাকি? কতদিনের ভালো লাগার মানুষ তার বিছানায়, সে কি চাইলেই ঘুমাতে পারবে? তার তো এখন মেয়েটির দিকে তাকিয়ে নিজের চোখ দুটোকে ঝলসে ফেলতে ইচ্ছে করছে। বুকটা কেমন ঠিপ ঠিপ করছে। এমন আওয়াজ নিয়ে শোয়া যায় নাকি? তার রুড্ডানি, তার একমাত্র কাঙ্ক্ষিত মানুষ আজ তার সাথে এক ঘরে এক বিছানায়, সে চোখ বুঝবে কেমন করে? নওশাদ আর চোখে তাকায় বিছানায় শোয়া আয়েশার দিকে। সকালে ঘুম ভাঙতে নার্গিস বেগম বারান্দায় লাগোয়া রান্নাঘরে ঢুকে বসে রইলেন চুপচাপ। নওশাদের বাবাও ততক্ষণে নামাজ আদায় করে ঘরে ফিরেছেন। স্ত্রীকে গোমরা মুখে বসে থাকতে দেখে প্রশ্ন করলেন, মুখটা হাড়ির মতন করছো কেন? রান্না করা লাগবো। এর নতুন কি? আলু পেঁয়াজ তো সব ঘরের ভিতর। ঘরে কেন? মাসের আলু পেঁয়াজ কতগুলা, সব কি এইখানে রাখার জায়গা আছে? ঝুড়ি ভইরা সব তো খাটের নিচে রাখছি, কিন্তু ঘরে এখন নওশাদ আর বউ আছে, কেমনে আনবো? মধ্যবিত্তের সংসার, ছোট রান্নাঘর, তাই বেশিরভাগ জিনিসই রাখতে হয় খাটের তলায়। নার্গিসও তাই রেখেছিলেন, কিন্তু এখন কিভাবে আনবেন সেসব ভেবেই মনটা খারাপ হলো। বাড়িতে মেয়ের জামাই আছে, তার জন্য সময়ের মধ্যে তো নাস্তা তৈরি থাকা উচিত। নওশাদের বাবা বুঝলেন তার বোকা স্ত্রীর ভাবনাটা অহেতুক নয়, তাই তিনি তার স্ত্রীকে সান্ত্বনা দিলেন, চিন্তা করা লাগবো না, আজকে নাস্তা বাজার থেকে আনবো। তুমি ডিম থাকলে কয়টা সিদ্ধ দাও। নওশাদ ঘর থেকে উঠে ঠান্ডা পানিতে গোসল সেরে নিল। 7:30টার মধ্যে সে অফিসের জন্য তৈরি হয়ে গেল রান্নাঘরে। নিশিয়া জামাই ওঠেনি তখনও, ঘুম ভাঙেনি আয়েশারও, তাই নার্গিস বেশ অবাক হলো। ছেলের জন্য নাস্তা প্লেটে দিয়ে নার্গিস জিজ্ঞেস করলেন, আজকা তোমার ছুটি নাই আব্বা? কেন? বিয়ার পরের দিনই অফিসে যাইবা? বউ গো অফিসেই তো। আমার বিয়েটা হয়েছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবে। এটা নিয়ে এখনই বেশি কোনো আশা রাখো না, সময় যাক, আস্তে ধীরে সব হবে।
নার্গিস মন খারাপ করলেন ছেলের কথা শুনে। একটা মাত্র ছেলে তার, কত স্বাদ আহ্লাদ যে অপূর্ণ থেকে গেল। নওশাদ সিদ্ধ একটা ডিম খেতে খেতে মাকে দেখলো, মায়া হলো খুব, কিন্তু কি বার করার আছে। কাল যে পরিস্থিতির সৃষ্টি হলো তাতে তার নিজের মনটাই কেমন স্বার্থন্বেষী হয়ে উঠল। বারবার মনে হলো জীবন থেকে সুযোগ দিচ্ছে তার রুদ্রাণীকে নিজের করে নেয়ার। আকটিস না ভেবেই তাই সে বিয়েটা সে করে নিল। আয়েশাকে যখন প্রশ্ন করা হলো আপনি বিয়েতে রাজি, মেয়েটা নিঃসংকোচে জবাব দিয়েছিল, আমার আলাদা করে অন্য কোথাও কোনো পছন্দ নেই, অভিভাবকরা যা ঠিক করেন তাই হবে। ব্যাস, এরপর আর বেশি খাটতে মনটাই যেন বাধা দিল। এক মুহূর্তে ভুলে গেল নিজের আর আয়েশার অবস্থার ব্যবধান, ভুলে গেল তার সাধ্যের কথা। শুধু মনে হলো অদৃশ্যের অদৃশ্যকালেতে দারুণ কিছু লেখা আছে তার জন্য। রাতে ঘুমানোর সময় শুধু মন বলে গেল সবুর করে, এই দূরত্ব ঘুচে যাবে একদিন। বাপাশে নিস্তেজ হয়ে থাকা মেয়েটা একদিন বুকের বাপাশে সতেজ হয়ে ধরা দেবে। এসব ভেবেই রাতটা প্রায় নির্ঘুম কেটেছে নওশাদের। নাস্তা শেষে অফিসে পৌঁছে নিজেই নওশাদ কল দিল চৈতিকে, জানিয়ে দিল মায়ের ফোন নম্বরটা, আয়েশার সাথে কথা বলতে সমস্যা না হয়। দোয়েলের ঘুম ভাঙল ছোট ভাই ঈশানের কান্নার শব্দে। বিরক্তিতে চোখমুখ কুচকে সে তাকালো নিজের পাশে শুয়ে কান্নারত ভাইটার দিকে। আম্মু সকাল সকাল এটাকে কেন এখানে রেখে গেল? শোয়া থেকে উঠে সোজা হয়ে বসতেই চোখে পড়ল তার রিডিং টেবিলের ওপর আয়েশার লেহেঙ্গার খোলা বক্সটা। তাতে লেহেঙ্গা পড়ে আছে ভাঁজ হয়ে। বুড়ো কুচকে সেদিকে তাকিয়ে কিছু ভাবতে নিলেই ঐশী এসে ঢুকলো ঘরে। কানে শুনতে পাস না দোয়েল, ভাইটা যে কাঁদছে। নিয়ে যাও তো বড় আম্মু ওকে। আচ্ছা আয়েশা, আপনি লেহেঙ্গা এখানে কেন? আম্মু আপনি কোথায়? শ্বশুর বাড়িতে, ও শাড়ি পরে গেছে সেখানে। আপনার বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ, রাতেই তো হলো। মাহিন ভাইয়াকে মেনে নিয়েছে সবাই? ওই জোচ্চোরটাকে মানবে কেন? আয়েশার বিয়ে তো নৌশদের সাথে হলো। নওশাদ? তোর স্যার নৌশদ মাহমুদের সাথে। মানে? খানিকটা বুঝি বিরক্তই হলেন ডাক্তার ইয়ামিন। দিহানের বন্ধু বলেই পারিবারিক সকল অসুখ বিসুখে সবাই তাকে প্রথমে স্মরণ করে। দোয়েলের পাগলামিতে বাধ্য হয়ে দিশান তাকে খবর দিয়েছে। ইয়ামিন ঘরেই চেক আপ করে দেখলো তেমন কোনো সমস্যা নেই। দুর্বল শরীরে ওষুধের ডোজ বেশি হওয়ায় দেহ শিথিল হয়ে আছে, কয়েক ঘন্টা এমন ঘুমেই কাটবে। ইয়ামিন একবার ঐশীতে একবার দিশানের দিকে তাকিয়ে থমকে উঠল। ধন্যবাদ ইয়ামিন ভাই, মেয়েটা এত চঞ্চল অথচ বোকা বুদ্ধি। হাটে হাড়ি ভাঙার কারবার। দিশান ঝটপট ঐশীর দিকে তাকায়, বউ তার আগুন ডাঙা হয়ে উঠছে। এই ইয়ামিন ভাইটা যে কি করে না, ওটা তো দিশানের প্রথম ক্রাশ কলেজের ম্যাম লুবনার সামনে হিরো সাজতে লাফিয়েছিল, সে এক অন্য ঘটনা। ইয়ামিন ভাই বরাবরই এমন কোথায় যে কি বলে দেয়। হতাশ হয়ে দিশান চৈতিকে ইশারা করে। চৈতি মুস্কি হেসে ইয়ামিন ভাইকে ডেকে নিয়ে গেল ডাইনিং এ লাঞ্চ করার জন্য। তিনিও আবার নতুন টপিক নিয়ে চলে গেল দোয়েলের ঘর ছেড়ে। ঐশী এবার তার রাগ প্রকাশ করে। পানিতে লাফিয়ে পড়েন সে কলেজ টাইমে, কার জন্য শুনি? ইয়ামিন ভাই আমার নাম বলে গেলে কিন্তু আমি তো জীবনও এমন কিছু করতে দেখিনি। তুমি ওনার কথা ধরছো কেন? তুমি তো জানো তিনি কেমন মানুষ। জানি উনি সত্যিটাই সবার সামনে বলবেন। কে ছিল সেই প্রেমিকা? ধুর, প্রেমিকা না, ওটা তো আমার ক্রাশ ছিল, লুবনা ম্যাম। সাঁতার খেলার কথাকেই ইয়ামিন ভাই রসিয়ে বলল আর কি। আচ্ছা, আর তোমার মেয়ে কার জন্য মরতে বসেছে? সেটাই তো বুঝতে পারছি না। এমনও তো হতে পারে ওর আজকাল ঘুম হচ্ছে না, তাই খেয়েছে এগুলো। খুব বুঝছেন আপনি। যে মেয়ে দিন রাত 24 ঘন্টার 15 ঘন্টায় ঘুমে পার করে, ক্লাস করতে বসে ঘুমিয়ে কাদা হয়ে বাড়িতে কমপ্লেন হাজির করায়, তার হবে ঘুমের সমস্যা? উঠুক আজ, এর আর একদিন কি আর আমার একদিন। প্রচন্ড খেপে গেছে ঐশী। সকালে যখন দোয়েল জানতে চাইলো আয়েশার বিয়ে কার সাথে হয়েছে, তখন থেকে মেয়ের মুখভাবের পরিবর্তন লক্ষ্য করেছিল। তখন মনে হয়েছিল বোনের বিয়ের সময়টায় সে নেই, তাই হয়তো মন খারাপ। কিন্তু পরবর্তী তার ঘরে ঢুকে শাশুড়ির ঘুমের ট্যাবলেটের পাতা বেডসাইড টেবিলের উপর চকচকে ব্লেড আর তার হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ দেখেই আটকে ওঠে। অনেক ডাকাডাকির পরও মেয়ে চোখ না খুললে দিশান চিন্তিত হয়ে কল দেয় ইয়ামিন ভাইকে। তিনি হাত চেক করে বললেন, ক্ষত খুব গভীর নয়, সম্ভবত শিরার উপর টান দিতে চেয়েও গাঢ় করে দিতে পারেনি, তাই চামড়া কেটেছে শুধু। ট্যাবলেটের পাতা থেকে 7টা ট্যাবলেট নেয়। দিলশাদ জানালো 4টা আগেই খাওয়া হয়ে গেছে, হিসেব মতো এখন 1টা 3টা নেই।
ব্যাস আন্দাজ এবার হয়েই গেছে, মেয়ে সুইসাইড করতে চেয়েছিল, হয়তো ভয়ে করতে পারেনি ঠিকঠাক। আজ দুপুরে আয়েশাকে আনতে যাওয়ার কথা থাকলেও দোয়েলকে নিয়ে হাঙ্গামা হওয়ায় আর সম্ভব হলো না। এখন সকলে মিলে প্রস্তুতি নিল রাতের জন্য। নওশাদদের বাড়িতেও জানানো হলো সে কথা। অফিসে আসার পর থেকে অন্যমনস্ক হয়ে আছে নওশাদ। বাড়িতে এখন কি হচ্ছে, আয়েশা এখন কি করছে, নাস্তা কি খেয়েছে, একবার ফোন করবে কিনা ভেবে অস্থির হয়ে উঠল সে। কাল পর্যন্ত এই অফিস ছিল তার বসের, এখন সম্পর্কে নানা শ্বশুরের, ভাবতেই কেমন লজ্জা লাগছে। শেষ পর্যন্ত কিনা তার গায়ে ট্যাগ বসে যাবে। শ্বশুর বাড়ির সাহায্যে চলছে সে। সব ভাবনা একপাশে ঠেলে দিয়ে সে কল লাগালো মায়ের নাম্বারে। তার রুডানি খোঁজটা কি একটু নেওয়া হবে না? কল ঢোকার সাথে সাথেই রিসিভ হলো। হ্যালো আব্বা, কও। কি কল দিছো কেন তা কও আব্বা। ও হ্যাঁ, নাস্তা করছো আম্মা? হ আব্বা, এখন তো দুপুরে খাওনের সময়, তুমি ভাত খাইছো? না আম্মা, ক্যান্টিনে যাবো একটু পরপরই। আচ্ছা আব্বা, খাইয়া নাও, আগে রাখতাছি। আম্মা কথাটা বলেই কল কেটে দিল। নওশাদ উসখুস করছে, যে কারণে কল করা হলো তাও জিজ্ঞেস করেনি। কয়েক মিনিট নিজের ডেস্কে পায়চারি করে আবার কল করলো নিশিকে। আজ বিকেলে নিশি চলে যাবে, তার আগে তাকেই কল করা যাক। হ্যালো ভাইয়া, বল। লাঞ্চ করেছিস? এটা জানতে কল করলি? না মানে আজ তো চলে যাবি বললি তাই। আচ্ছা বুঝলাম, রাখি, এখন খেতে বসবো। মিটিমিটি হেসে কল কেটে দিল নিশি। তার পাশে বসে আছে আয়েশা। পরপর মা বোনকে শুধু খাওয়ার খোঁজ দিতেই কল করলো। লোকটা কি খুব কেয়ারিং। মনে মনে প্রশ্ন জাগলো আয়েশার। নার্গিস বেগম ছোট্ট খাবার টেবিলটা কয়েক পদের তরকারিতে সাজিয়ে ফেলেছেন। এরই মাঝে আবারও ফোন বাজলো নিশির। আবারও ভাইয়া? নার্গিস বেগম অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে। আমার আব্বাই আজকা এতবার ফোন দিতাছে কেন রে নিশি? তোমার আব্বাই আজকে বাড়িতে তার খিদে রেখে গেছে আম্মা। কথাটা বলেই খিলখিলিয়ে হাসে নিশি। সে আম্মাকে ইশারা করে আয়েশাকে দেখায়। আম্মা বোঝে না তার ইশারা, সে কল রিসিভ করে। খেতেই বসছি ভাইয়া, তুইও কি আমাদের সাথে খেতে চাস? ইয়ে মানে আম্মা খেতে বসেছে? হ্যাঁ। আব্বা খেয়েছে? হ্যাঁ। শামীম ভাই খেয়েছে? তোর বউও খাবে। এখন তুইও বসতে চাস সাথে? আমি কি তা বলেছি? বলিসনি? আচ্ছা তবে রাখ। নিশি কল কেটে ফোনটা এগিয়ে দিল আয়েশার হাতে। এই নিন ভাবি, আপনি একটা কল করুন তো। আয়েশা বুঝতে পারে না সে কথা। নিশি এবার বুঝিয়ে বলে, আপনাদের প্রেমের বিয়ে নয়, তবু আমার ভাইয়া একদিনেই প্রেমে পড়ে গেছে বলে মনে হচ্ছে। একটু কথা বলুন না তার সাথে। আয়েশা হতভম্ব হয়ে গেছে নিশির একদমে বলা কথাগুলো শুনে। কানটাও কি গরম হলো বোধহয়, তাই তো কেমন লজ্জা লাগছে। সারাদিন বেশ অস্থিরতার হাঁসফাঁস করেই কাটলো নওশাদের। আয়েশার নানা অবশ্য তাকে ফোন করে ছুটি কাটাতে বলেছে। নওশাদ সে কথা শোনেনি, উল্টো কাজ পেন্ডিং রাখতে চায়নি বলে অফিস আওয়ার কমপ্লিট করে বেরিয়েছে। বিকেলে আম্মা ফোন করে বলল বিকাশে কিছু টাকা পাঠাচ্ছে তার আব্বা, সে যেন ফেরার পথে একটা শাড়ি কিনে নিয়ে যায়। নতুন বউ রাতে মেহমান এলে বাপের বাড়ি যাবে, তাই নতুন একটা শাড়ি অন্তত চাই। নওশাদ সোহানকে কল করে বলল, দেখা কর, কথা আছে। ঘণ্টাখানেকের মধ্যে দু বন্ধুতে মিলে টুকটাক কেনাকাটা করে সোহানের মাধ্যমে একটা ফ্ল্যাটেরও খোঁজ নিয়ে বাড়ি ফিরল। ততক্ষণে নওশাদ ছোটখাটো বর্ণনাও দিল নিজের খুব অনাকাঙ্ক্ষিত সুখটা প্রাপ্তির। বাড়ি ফিরতেই বারান্দায় দাঁড়িয়ে পড়ল। দুটো ঘরের ঠিক কোনটাতে তার ঢোকা উচিত তা ভেবে দ্বিধাগ্রস্ত। তবে বেশিক্ষণ তাকে দ্বিধায় থাকতে হয়নি। নিশে সে নিজেই ডেকে নিয়ে গেল তার ঘরটাতে। তার শোবার ঘরটা চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তার বোন। মেহমান আসবে বলে মায়ের ছোট্ট ডাইনিং টেবিলটাও পূর্ণ আজ হরেক পদের খাবারে। সোহানকে নিয়ে ঘরে ঢুকে প্রথমে ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে সে পোশাক পরিবর্তন করে নিল। দোস্ত, ভাবি কই, দেখাবি না? সবুর কর, আমি নিজেই তো দেখলাম না। কাল সারা রাত কি করলি তাইলে? চুপ। সাদা ধবধবে শার্ট বদলে গায়ে চড়ালো ডার্ক ব্লু একরাঙা শার্ট, সাথে নর্মাল গাবার্ডিন। চুলগুলো দুহাতে গুছিয়ে নিয়ে বোনকে ডেকে দেখিয়ে দিল শপিং ব্যাগগুলো। এখানে শাড়ির সাথে আরো কিছু জিনিস আছে, আম্মা আনতে বলছিল। নিশি ব্যাগগুলো হাতে তুলে ফিক করে হেসে ফেলল। বুড়ো কুচকে নওশাদ জানতে চায়, হাসছিস কেন? অস্থিরতা কমেছে ভাইয়া? কিসের অস্থিরতা? সোহান প্রশ্ন করে। সোহান ভাই জানেন আজ কি হয়েছে? ভাইয়া অফিসে বসে। এই তুই যা তো, শামীম ভাই ডাকছে তোকে। ওহ আচ্ছা, সে দোকানে বসে ডাকছে আমাকে? বলেই খিক করে হাসতে চলে গেল নিশি। সোহানের সামনে এখন ওসব
তুললে বেটা নির্ঘাত 1 ঘন্টার মধ্যে পুরো সার্কেলকে খবর দিয়ে দেবে এ বিষয়ে সন্দেহ নেই। তাই তড়িঘড়ি করে বোনকে তাড়ানোই ঠিক মনে হলো। রাত 9টার পর এসে উপস্থিত হলো আয়েশার পরিবার। দাদা দাদি, নানা নানি, চৈতি, দিশানার ছোট ছেলে এসে উপস্থিত হলো এক গাদা উপহার আর মিষ্টি মন্ডা নিয়ে। পাড়ার মোড় থেকে নওশাদ নিজে গিয়ে এগিয়ে আনলো তাদের, সেই সাথে নারাজ হলো উপহারের বহর দেখে। রাত বাড়তেই খাওয়া দাওয়া আদর আপ্যায়নের পালা ফুরাতেই তারা অনুমতি চাইল বরকনেকে সঙ্গে নিতে। বাদ সারলেন নওশাদের বাবা। এক রাতে তিনি ছেলে আর বউকে দেবেন না, মূলত খালি হাতে ছেলেকে পাঠাতে মন সায় দিচ্ছে না, তাই এক অজুহাতে আটকে রাখলেন। ভুলটা তিনি নিজেই করেছেন, আগেই কিছু কিনে রাখা দরকার ছিল। যাওয়ার সময় চৈতি বসলো আয়েশার পাশে, কিছুটা খুঁতখুঁতে মন নিয়ে সে বসলো আর অপেক্ষা করতে লাগলো এক মুহূর্তে তাকে একলা পাওয়ার। বেশিক্ষণ সে অপেক্ষা করতে হয়নি, তার অল্পক্ষণের মধ্যে আয়েশাকে ছেড়ে নিশি উঠে গেল রান্নাঘরে। সেই ফাঁকে আয়েশার হাত দুটো চৈতি নিজের হাতের মুঠোয় নিল। কষ্ট পাচ্ছিস? না তো। আমার উপর রাগ হয় তোর, তাই না রে? কেন এমন বলছো মামি? স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো আয়েশা। এই যে তোকে আমি কোথা থেকে কোথায় এনে ফেলেছি, তোর বাবার মতো নিশ্চয়ই তোরও রাগ হচ্ছে আমার উপর। বিশ্বাস কর, আমি তোর একটুও খারাপ চাই না। বুকে আগলে বড় করেছি, তুই তো আমার একমাত্র সম্বল। আমি তোকে কষ্টে রাখতে পারবো না বল? কতটুকু বলতে গিয়ে কণ্ঠস্থল কাঁপছে, কান্নার ডেলা আটকে আছে বুকের ভেতর, স্পষ্ট টের পেল আয়েশা। সেও মামির হাতের পরশে নরম হয়ে একটু হেসে জবাব দিল। আমার জীবনে মা আর বাবা দুজনের ভূমিকা ঠিক নাজমা খালা আর আব্দুল চাচার মতো। তারা দুজন আমাকে ভীষণ স্নেহ করেন। এই যে কাল আমার বিয়ে ছিল, তারা দুজনে আড়ালে দাঁড়িয়ে আমার জন্য অশ্রু ফেলেছে। হলুদের দিনেই কথাই ভাবো, আমাকে হলুদ দিতে গিয়ে আব্দুল চাচা কেমন করে কাঁদছিল। তোমাদের সামনেই তো, তাই না? আমার আব্বু আর আম্মুও ঠিক তাই, আমাকে স্নেহ করে অথবা জন্ম দিয়েছে, সেই দায় থেকে তারা আমার জন্য কাঁদে, কিন্তু খুব একটা ভাবে না আমাকে। আর তুমি, দিশান মামা আর আমার দাদা, এই 3টা মানুষ আমার জীবনে বাবা মা আর প্রধান অভিভাবকের জায়গায় ছিলে, আছো আর থাকবে সারা জীবন। যারা আমার সুখ, আহ্লাদ, আনন্দ প্রত্যেকটা মুহূর্ত অনুভব করো আমার সাথে, উপলব্ধিতে সজাগ, সেই তোমরা আমাকে এই ঘরে, এই পরিবারে দিয়েছো। তুমি কি করে ভাবলে আমি নারাজ থাকবো তোমার উপর? আমার জীবনে প্রথম ভরসার জায়গাটাই যে তুমি, সে কথা কেন বারবার বলে বোঝাতে হয় তোমাকে বলো তো? আয়েশার প্রত্যেকটা শব্দের সাথে চৈতি অশ্রু ছড়ালো। নিজের গর্ভে না রেখেও এই মেয়েটার উপর সব অধিকার মেয়েটাই নিজেই যেন তাকে ঢেলে দিয়েছে। চৈতি এসেছিল এক বুক ভারী কষ্ট নিয়ে, ফিরে গেল একরাশ স্বস্তি নিয়ে। মনে মনে দোয়া করলো উপরওয়ালার কাছে মেয়েটা যেন সুখী হয় খুব। মেহমান চলে গেলেও নওশাদ সুযোগ পেল না ঘরে যাওয়ার। মা তাকে পাঠিয়ে দিল নতুন একটা মশারি আনতে। শীতের রাত, মশার গুনগুনানি বেড়েছে দ্বিগুণ হারে। আজ সে ঘুমাবে নিজের ঘরে, আর তার মশারিটা যথেষ্ট পুরাতন, সেই সাথে 2-4টে ছোট ফুটো আছে। নওশাদ বিরক্ত হয়ে মায়ের আচরণে, কই কাল তো মেয়ে জামাই ছিল সেই মশারিতেই, তবে আজকে কেন নতুন চাই? এটা তো বড্ড অন্যায় হয়ে যাচ্ছে। কিন্তু কি আর করা, সে যখন মশারি হাতে ফিরে এলো বাড়িতে তখন আধার নেমেছে, লোডশেডিং হয়েছে একটু আগেই। আব্বা ঘুমিয়ে পড়েছে, আজ বারান্দার ঘরে নিশি ঘুমিয়েছে জামাই আসবে না বলে। নওশাদ ফোনের টর্চ জ্বেলে বাড়ি পৌঁছতেই আম্মা ডাকলো, তোমার ঘরে আসো আব্বা, আমরা এখানে। মোমবাতি জ্বালানো আবছা আলোর ঘরটাতে বসে আছে মা আর বউ। বাহ, বেশ তো বসে আছে বউ শাশুড়িতে। নওশাদ মশারি ব্যাগটা বিছানায় রাখতে আম্মা বললেন, মশারিটা একটু টাঙাইয়া দিও আব্বা, আমি ঘুমাইতে গেলাম। আম্মা চলে গেল, যেতে যেতে বুঝিয়ে দিয়ে গেল বৌমাকে দিয়ে যেন কাজ করানো না হয়। নওশাদ ভাবে দুজন সম্পর্কে জড়ানো কত ঘন্টা হলো, 18 কি 20, এখনো 24 ঘন্টা পূরণ হয়নি, তবুও কমও তো হয়নি। অথচ তাদের মাঝে ঠিকঠাক দুটো বাক্যলাপ হয়নি এখনো। তার কি কিছু বলা দরকার? কি বলবে সে? এই যে তার বউ সেজে বসে আছে, তার এখন প্রশংসা করা উচিত বোধহয়। তাই তো নওশাদ গলা খাকারি দিল কথা বলার পূর্ব প্রস্তুতি, কিন্তু একই গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না। সে ক্ষীণস্বরে বলল, আপনাকে থাকুক, তোমাকে সুন্দর লাগছে। কথাটা বলার পর বুঝতে পারল সে যা বলল তাতে আওয়াজ হয়নি। সে আবারও কিছু বলবে ভেবে এবার জোরে গলা খাকারি দিয়ে আবার বলল, খাবার খেয়েছেন? এবারও তো আওয়াজ আসছে না। বিরক্ত হয়ে এবার ভীষণ জোরে খ্যাক করে উঠতে চমকে উঠল আয়েশা। তৎক্ষণাৎ তিনি নিজেই প্রশ্ন করলো, কিছু বলবেন? না, হ্যাঁ মানে ভালো আছেন? আছো?
লম্বা চওড়া মানুষটা দাঁড়িয়ে আছে ঠিক পেছনেই। গলার টাইয়ের নট ঠিক করে বিছানা থেকে ব্লেজারটা তুলে বেরিয়ে গেল ঘর থেকে। আটকে রাখা দমটা এবার স্বস্তির সাথে ছাড়লো আয়েশা। শাড়িটা অনেক আগেই পরেছিল, সে নিশি এবার গয়না দিয়ে গেল বলে তা পরতেই সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে নওশাদ ঢুকলো ঘরে, হাতে কোট আর টাই। আয়নার সামনে আয়েশাকে দেখে সে পেছনে দাঁড়িয়ে টাই ঠিক করছিল, তাতে অস্বস্তিতে ঘাট হয়েছিল। হাতে তার শাশুড়ি মায়ের গয়না, গলার হারটা সম্ভবত 1 ভরি থেকেও কম, তবুও ডিজাইনটা ভালো। কানের দুলজোড়া ছোট্ট সাইজের ঝুমকা দেখে কেমন পুরানো পুরানো ফিল আসে। নিশি অবশ্য দেওয়ার সময় বলেছে গয়নাটা তার দাদির। মা চাচিদের যা গয়না সেগুলো বিয়ের সময় পাওয়া, তাদের এখন পুত্রবধূ হিসেবে আয়েশা পেল। গলায় হারটা পরার সময় কানে এলো নওশাদের ফোন বাজছে। চৈতি আন্টির নাম, তার মানে মামি ফোন করেছে। দ্বিধা নিয়ে আয়েশা কলটা ধরলো। আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? তুই আগে বল, কোথায় এখন? তৈরি হচ্ছি। এতক্ষণে? 1:30 বাজে আয়েশা। ওনাদের প্রতিবেশীরা এসেছিল, তাই বসা থেকেই উঠতে পারিনি। প্রতিবেশীরা কেন? ওহ, বউ দেখতে এসেছিল নাকি? হ্যাঁ। আচ্ছা মা, এবার তাড়াতাড়ি আয় তোরা। তোর শ্বশুর, শাশুড়ি, ননদ, তার ভর সবাই এসেছে তো? না মামি, ওনারা কেউ আসবে না। কেন? তুই ফোনটা একটু দে নওশাদের মাকে। ফোন দিয়ে এলো নওশাদের আম্মাকে। বাইরের দরজাটায় চোখ পড়তেই থমকে তাকালো আয়েশা। লম্বা চড়া নওশাদ ছুটে একদম অন্যরকম লাগছে। দোয়েলকে পরানো ম্যাড়ে ম্যাড়ে স্বভাবের ছিচকে ইয়াং ছেলে লাগছে না আজ। লোকটাকে এখন বিবাহিত পুরুষই লাগছে নাকি? তার কেমন ভিন্ন ভিন্ন লাগছে আজ নওশাদকে। পাশেই নওশাদের বাবা এবং নিচে রাখা অনেকগুলো ব্যাগ। আয়েশা বোঝার চেষ্টা করো ওখানে কি চলছে। ব্যাগগুলোর মধ্যে কিছু আছে, মিষ্টি তা প্যাকেটের চেহারা দেখে আন্দাজ করা যায়। নার্গিস বেগমের কথা শেষ, ফোন হাতে আয়েশার পাশে দাঁড়িয়ে হাঁক দেন ছেলেকে। আর কত দেরি কর বাব্বা, বিআইনে ফোন করছে। হয়ে গেছে আম্মা, কিন্তু আব্বা ভেজাল করতেছে। কি হইছে? হাতের ফোনটা আয়েশার হাতে ধরিয়ে দিয়ে নার্গিসও গেলেন দরজার কাছে। এসব এত কিছু নিয়ে আমি যাইতে পারবো না আম্মা, রিক্সা নিলেই তো ওইটুকু যাওয়া যায়। দেখ ছেলে, কথা শুনলে এখন বউয়ের সামনেই পিটামো। মান ইজ্জত নেই তোর? বিয়া হুট কইরাই হইছে, নাইলে আমি আরো বেশি করতাম। নার্গিস বোকার মতো তাকিয়ে আছে স্বামী আর ছেলের দিকে। বাইরে থেকে সিএনজিওয়ালা ডাকলো। কত দেরি করতে চান? গেলে চলেন, নইলে জামুগা। নওশাদের আজব লাগছে ভাবতেই। তার দুহাত ভর্তি দই মিষ্টির প্যাকেট। সুন্দরী বউর পাশে সে এক ময়রা বেশে শ্বশুর বাড়িতে ঢুকবে। সিএনজির অর্ধেকটা জুড়ে সেসব প্যাকেটের ব্যাগ রাখা বর কোণে দুপাশে একটুখানি জায়গায় বসে আছে। নওশাদের সবচেয়ে বেশি রাগ হচ্ছে বউটা সেজেছে, অথচ এক পর্যন্ত এক পলক দেখার সুযোগও পেল না সে। এ কেমন অবিচার! সিএনজি দিয়ে এসেছে বলে 7-8 মিনিটেই পৌঁছে গেছে তারা। সিএনজি থেকে নামার আগে নওশাদের ফোন বাজলো। সে ওয়ালেট থেকে টাকা বের করে এক হাতে ফোন রিসিভ করে কানে ধরলো, অন্য হাতে ভাড়া দিল। সালাম দিতেই শুনতে পেল কর্কশ কণ্ঠস্বর। আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতেই আগে আসবে, আয়েশাকে ফোন দাও। নওশাদ আর কিছু না বলে ফোন বাড়িয়ে ধরলো আয়েশার দিকে। সিএনজিওয়ালা চলে গেছে আরো 2 মিনিট আগে। দারোয়ান মিষ্টি মন্ডার প্যাকেট আগে ভেতরে নিয়ে গেছে, কিন্তু নওশাদ আয়েশা গেটেই আছে। ভেতর থেকে বড় মামি আর নানা আর আম্মু এসে দাঁড়িয়েছেন। তোর বাবার কি মাথা খারাপ হলো নাকি রে বোন? কি করব নানা ভাই, তুমিই বলো। কিছু বলার নেই আয়েশা, যেতে বলেছে যাও। তারও হক আছে মেয়ে আর জামাইকে কাছে পাবার। চৈতি এতটুকু বলতে দিশা ফুঁসে উঠল। আর আমি কি পাবো? মেয়ের জন্য আমি তর পাচ্ছি, আর ও? চৈতি ইশারা করে দিশাকে থামতে বলল। সামনে নওশাদ আর তারা এখন ব্যক্তিগত ক্ষোভ দেখাবে কেমন কথা। নওশাদ জড়তা নিয়ে দাঁড়িয়েছে, কি বলা উচিত এই মুহূর্তে তা ঠিক বুঝতে পারছে না সে। তার তো রাগ হচ্ছে, এদের জ্বালায় এখনো বউটাকে এক পলক তাকিয়ে দেখার সুযোগ পাচ্ছে না। ইচ্ছে করছে মনে মনে কষিয়ে কয়টা গালি দেয় সবাইকে। আচ্ছা, তোমরা আজ ওই বাড়িতে যাও, কাল আমার বাড়িতে থাকবে। আয়েশার নানা কথাটা বলে ড্রাইভারকে বললেন তাদের ওখানে পৌঁছে দিয়ে আসতে। নানা ভাই দারোয়ানকে বললেন ভেতরে যে প্যাকেটগুলো নিয়ে গেছেন সব যেন গাড়িতে রেখে যায়। নওশাদ তৎক্ষণাৎ বারণ করলো, এগুলো সে নেবে না। চৈতি বলল, ঠিক আছে, এগুলো আমাদেরই রইল। নওশাদ ভেবেছে যেতে পথে কোথাও গাড়ি থামিয়ে কিছু কিনে নেবে, তা আর হলো না। তারা আয়েশাদের বাড়ি পৌঁছানোর মুহূর্তে দিশানের গাড়ির ড্রাইভার এসে দাঁড়ালো সামনে। তার হাতে অনেকগুলো প্যাকেট এবং সবই বাড়ির ভেতরে রেখে এলো। নওশাদ কেমন করে যেন বুঝে গেল এগুলো চৈতি পাঠিয়েছে তার নাম করেই, এজন্যই সে তখন এগুলো বিনা তর্কে রেখে দিল। মনে মনে কৃতজ্ঞ বোধ করলো নওশাদ। শ্বশুর বাড়িতে আপ্যায়ন বেশ হলেও শ্বশুরের সাথে প্রথম মোলাকাত খুব একটা মনে ধরল না নওশাদের। মেয়েকে দেখে আবির
যতটা আপ্লুত ভাব দেখালো, মেয়ের জামাই হিসেবে নওশাদকে তার কিছুটা সমাদরও প্রকাশ করলো না। নওশাদ সালাম দিতে এসে জবাব দিল কিনা ঠিক বোঝা গেল না, শুধু নাম ধাম পেশা জিজ্ঞেস করেই কাজের লোককে বলল খাবার সাজাতে। বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে বলেই হয়তো এমন আচরণ নওশাদকে কষ্ট দেয়নি, তবে আয়েশার দাদা দিদার আচরণে প্রচণ্ড খুশি হলো। দিদা পরশু বিয়ের রাতে ছিলেন না, আজই প্রথম দেখলেন নাচ জামাইকে। জোর করে গলায় একটি সোনা চেনও পরিয়ে দিলেন, ওটা নাকি জোড়া চেন, যার এক পাটি নাতনিকেও পরালেন। বিকেলে সময় কাটলো চমৎকার গল্প আড্ডাতে। আড্ডায় সঙ্গী ছিল নওশাদ, দাদা শ্বশুর আর বাড়ির সকল কাজের লোক, দারোয়ান মালি প্রত্যেকে। কথার ফাঁকে রাজনৈতিক আলোচনায় বেশি ছিল, তার মধ্যে দাদা ছিল নিজ দলের প্রশংসায় পঞ্চমুখ। দাদি চা কফির ব্যবস্থা করেই ডাকলেন বাড়ির রান্নার কাজে থাকা শেফালিকে। সে এই মুহূর্তে নতুন দুলাভাইয়ের আলোচনায় সামিল। না দাদি, অহন পারমু না, নতুন দুলাভাই মজার মজার কথা কইতাছে। আয়েশা দাদির পাশে বসে গয়না দেখছিল। তার শ্বশুর বাড়ি থেকে পাতলা একটা হার পরে এসেছে, তা দেখে দাদি নিজের সব গয়না বের করে দিয়েছেন তাকে। এই মুহূর্তে তার কান সজাগ শেফালির কথায়। ওই ভ্যাবলা লোক বলছে মজার মজার কথা, হাস্যকর। তোমার রাজনীতি নিয়ে কি চিন্তা বলো তো ভাই? দাদা শ্বশুরের প্রশ্ন শুনে নওশাদ বুঝলো না তিনি কি বলতে চাচ্ছেন। কোনো ভাবনা নাই। কি বলছো ইয়াংম্যান? তোমাদের দেশের মূল্যবান সম্পদ, তোমরাই যদি বলো ভাবনা নেই, তাহলে কি করে হয়? সম্পদ? নওশাদ অবাক হয়। জাতির ভবিষ্যৎ সম্পদ, এটাই বোঝাতে চাচ্ছিলাম। ও, রাজনীতিতে নামবে? সরাসরি প্রশ্ন করলেন দাদা শ্বশুর। চাচা যান, এখন কি জামার পিছু লাগবে? আমি এখনই চাচির কইতাছি গিয়া খাড়ান। বাগানের মালিক গফুর মনিবকে ভয় দেখানোর লক্ষ্যে বলল কথাটা। আয়েশার দাদি খুবই অপছন্দ করেন রাজনীতি, আর তার দাদা ঘুরে ফিরে যাকে পায় তাকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে চায়। এ নিয়ে অবশ্য বৃদ্ধ দম্পতির বিবাহের 50 বছর বাদও লড়াই ঝগড়া লেগেই থাকে। মিষ্টিমন্দ সেই লড়াইয়ে দর্শক অবশ্য বাড়ির কর্মীরাই হয়। আজ বোধহয় নাচ জামের সামনেও হবে। বেশি কথা বলবি না গফুর, মুখ বন্ধ রাখ। আমি চাচিরে কইমু। ওই তুই যা এখন, তোর সামনে আর কোনো গল্প হবে না। বাচ্চাদের মতো আড়ি করলেন বৃদ্ধ। নওশাদ এসবে মজা পেলে উসখুস করছে আয়েশাকে দেখার জন্য। সে যে খাবার টেবিলে লুকিয়ে চুরিয়ে দেখলো একটু, ইস, এখন মনে হচ্ছে নিজের বউ না পরের বউকে দেখার অপেক্ষায় সে। নইলে কেউ বউকে দেখতে এত তড়পায়, তাও কিনা দুদিন পুরনো বউ। ভাগ্য প্রসন্ন হলো এবার। দাদার ডাক পড়তে আড্ডার আসর ভেঙে গেল। নওশাদ ঢুকলো তার জন্য বরাদ্দ থাকা ঘরটা, যে ঘরটা আয়েশার হলেও খুব একটা থাকেনি সেখানে। বউটা তার ঘরেও নেই। এদিক ওদিক তাকিয়ে সে ঘরটাকেই দেখতে লাগলো। আভিজাত্যের ছোঁয়ায় পূর্ণ এক রাজকন্যার শোভার। কে বলবে এই মেয়েটাকেই সে অসহায় সাধারণ মেয়ে ভাবত? কি আশ্চর্য! মেয়েটার চালচলন পোশাক আশাকে কখনোই মনে হতো না সে এত বড় এক বাড়ির একমাত্র উত্তরাধিকারী হতে পারে। অবশ্য নওশাদ তো তখনও এও জানতো না এই মেয়েটার বংশ পরিচয়। জানার মধ্যে জানতো আয়েশার বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে, মায়ের দ্বিতীয় বিয়ে, বাবা দায়িত্বহীন মানুষ, নানার বাড়ির মানুষ সম্পদশালী বলে হয়তো তারাই লালন পালন করছে। কিন্তু এখানে তো পুরো চিত্রই ভিন্ন। আপনি কি কফি খাবেন? চিকন মিষ্টি মেয়েলি স্বর ঝঙ্কার তুলল বুকের ভেতর। নওশাদ গভীর চোখে তাকায় আয়েশার দিকে। আসার সময় মেয়েটার পরনে ছিল মেরুন বা খয়েরি কি যেন রং। ওই রঙের শাড়ি নওশাদ নিজে এনেছিল। দুটো শাড়ি তার মধ্যেরই একটা পরেছিল। গলায় ছিল তার মায়ের গলার হারটা, হাত ভর্তি সিটি গোল্ডের চুড়ি। আর এখন পরনে ভারী গলার হার, কানে বড় বড় দুল, হাত ভর্তি সেই চুড়ির সাথে মামতাসা বা কিছু একটা হবে। পরনের শাড়িটাও দামি লাগছে খুব। বাহ, বেশ লাগছে তো এত গহনাতে। নওশাদ মনে মনে ভেবে নিল জীবনে কখন অনেক টাকা হলে এমন এতগুলো গয়না গড়িয়ে দেবে তার রুদ্রাণীকে। রুদ্রোজ্জ্বল মুখটাকে সোনার রঙে মুড়িয়ে রাখবে সে। আয়েশা বোধহয় অপেক্ষা করছে নওশাদের জবাবের, তাই আবারও বলল, এত তাড়াতাড়ি অন্য কিছুর অনুমতি দেবে? বিড়বিড় করে কথাটা আওড়ে জিভ কাটলো নওশাদ। একই বলছে সে, অন্য কিছু কি খাবার আছে? মন তোরে বলি যত, তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর পেছনে। খোলা বারান্দা, অগ্রহায়ণের শেষের হিম হাওয়ায় সন্ধ্যের আকাশে নীরব হাসছে চাঁদটা। আর সেই হাসিতে তাকিয়ে ক্ষীণ নিচু সুরে গুনগুন করছে গানের দুটি লাইন। সেই যে বউটাকে সে এক পলক দেখে নিল, তারপর থেকে বেয়াদব ঠোঁট দুটো তার বাধা মানছেই না। অবাধ গেয়ে চলছে গান। কি নির্লজ্জ ব্যাপার স্যাপার! এখন যদি বউ এসে শুনে ফেলে বখাটে প্রেমিকের মতো তার এই গুনগুনানি, তাহলে তার ইমেজটা কোথায় থাকবে?
রুদ্রাণী বোধহয় চা আনতে গেছে, এক্ষুনি চলে এলে কেমন হবে ঘটনাটা। নওশাদ যেন আবারও কল্পনা শক্তিতে হারালো। সে লোহার গ্রিলে হেলান দিয়ে গান গাইবে। বল না তুই বল না, কেন এই ছল না, একবার শুধু বল না, ভালোবাসি বল না। তখনই আয়েশা এসে দাঁড়াবে পাশে আর লাজুক স্বরে বলবে, ভালোবাসি জান। দুলাভাই কপি লন। দাদির ফুটফরমাস খাটা 10 বছরের ছেলে ওসমান গনি কফি হাতে দাঁড়িয়ে আছে সামনে, ভ্যাবলার মতো তাকিয়ে আছে নওশাদের দিকে। কল্পনা রুদ্রাণীর জায়গায় বাস্তবের গনিকে দেখে আহত হলো নওশাদ। বিয়ে নতুন হলেও ক্ষণে ক্ষণে বউটা পাশে থাকবে, তার এতে মনটা থাকবে ফুরফুরে, তা না। বিরস বদনে কফির মগটা হাত বাড়িয়ে নিল নওশাদ। গনি তখনও হিহি মুখ করে নওশাদকেই দেখছে। আয়েশাপা জামাই দেখতে হিরো হবে এমনটাই তার ভাবনা। এটুকু বয়সে ভাবনা তার নিজের নয়, বরং তার মা আর বাড়ির অন্যান্য কাজের লোকের ভাবনাই তার মগজে ঢুকিয়েছে। সে অবশ্য বেশিক্ষণ দাঁড়ায়নি এখানে, ফাঁক পেলেই তো খেলতে বসে যায়। এখনো কফি দেওয়ার শেষ মানে আবার সে খেলতে যাবে। রাত বাড়ছে, নওশাদের একলার সময় এবার বিরক্তিতে তেতো হয়ে উঠছে। বাড়ির প্রতিটি কোনায় গুলগুলির ফাঁকে জমাট বাঁধা অন্ধকার কৃত্রিম আলোয় ভেগেছে অনেক আগেই। মন খারাপ নিয়ে নওশাদ ঠোঁট ছোঁয়ায় কফির মগে। তখনই নাসারণ্ডে ঢুকে পড়ে প্রিয় একটি ঘ্রাণ। মেয়েলি মিষ্টি ঘ্রাণ দূর থেকে চিনতে পারে নওশাদ। আজ প্রায় বছর দেড় হয়ে গেল। বিরাস বতন আবার আলগোছে চকচকে হয়ে উঠল। দাদি ডাকছিল আপনাকে। আয়েশা খুব স্বাভাবিকভাবেই বলল কথাটা। নওশাদের এই স্বাভাবিক বাক্যটাই অস্বাভাবিক শ্রুতিমধুর মনে হলো। অযথাই হেসে বলল, আসছি। আয়েশা তাকায়নি সে হাসি দেখতে, কিন্তু নওশাদ দেখলো তার দুদিনের বিবাহিত বউকে। আহা, এত মিষ্টি কেন লাগে এই সরু নাক মায়াবী চোখের মেয়েটাকে। সোনার গয়নায় সোনাবরণ গা যেন সোনালি করে দিয়েছে এই মেয়েকে। হঠাৎই মনে হলো এত গয়না পরে বসে আছে কেন এই সোনাবরণ কন্যা। আয়েশা ভেবেছে নওশাদ হয়তো কফি শেষ করেই যাবে দাদির ঘরে, কিন্তু একি ভদ্রলোক তো কফি না খেয়ে হাতে ধরে ক্যাবলার মতো তাকিয়ে আছে। কফি কি ভালো হয়নি? কফি বদলে দেব? কেন? ভালো হয়নি কেন? জি। বিরক্ত হলো আয়েশা। এই ভদ্রলোকের মাথা কি খারাপ হয়ে গেছে? প্রশ্নের জবাবে প্রশ্ন করেই চলছে। আজব। দাদির ঘরে যাব, চলুন। চলো। কথাটা বলেই নওশাদ আতখাওয়া কফির মগ এগিয়ে দিল স্ত্রীর দিকে। দৃশ্যটা ঠিক দেখতে আদর্শ স্বামী স্ত্রী খুব স্বাভাবিক এক দৃশ্য মনে হলো। দুজন দাদির ঘরে উপস্থিত হতেই দেখতে পেল দাদা মুখটা কেমন কাচুমাচু করে বসে আছে ইজি চেয়ারে। নওশাদ কিছু না বুঝলে আয়েশা বুঝলো ঝড় বয়ে গেছে দাদার উপর। সত্যিই তাই, নওশাদকে কাছে বসিয়ে রাজনীতির জন্য উস্কেছে সেই খবর দাদির কানে পৌঁছে যাওয়ার ফলাফল এটাই। দাদি ডেকেছেন? নওশাদ নম্রস্বরে জানতে চাইল। দাদি না দিদা ডাকবা ভাই? আমার নাতনি আমারে দিদা ডাকে তো। আচ্ছা। এইবার শুনো কেন ডাকছি। এখন তো বিয়া হইলেই হানিমুনে যায়, তাই আমি আর তোমার দাদা মিলে ঠিক করছি হানিমুনে পাঠাবো তোমার ঘরে। এখন তোমরা বলো কই যাইতে চাও? খুব সহজ সরল অভিব্যক্তিতে প্রশ্নটা করলেন দাদি। এত সহজ একটা প্রশ্ন চমকে উঠল আয়েশা। নওশাদও ভাবতে পারেনি এমন কিছু, তবে সে হতবিহ্বল হয়নি। আর চোখে একবার আয়েশাকে দেখে নিয়ে জবাব দিল, দিদা হুট করেই তো বিয়েটা হয়ে গেল, কিছু মনে করবেন না। আমরা কিছুদিন পর ঠিক করি এমন কিছু। নওশাদ অনুমতি চাইল, কি জবাব দিল ঠিক বোঝা গেল না, তবে আয়েশা খুব স্বস্তি পেল। এই মুহূর্তে হানিমুন তো দূর, নওশাদের সাথে একবারে থাকাটাই তার জন্য বড্ড অস্বস্তিকর। লোকটা নম্র সমাজদার, তবুও পুরুষ মানুষ তো। এক ঘরে এক বিছানায় বিপরীত জেন্ডারের মানুষের সাথে থাকা অনেকটাই ভয়ঙ্কর লাগছে তার। যার সাথে প্রেম ছিল না, ঠিকঠাক পরিচয়টা তো ছিলই না, হুট করে তার অর্ধাঙ্গিনী হয়ে যাওয়াটা স্বাভাবিক লাগে না আয়েশার। দাদা দাদি দুজনকেই সহজে বুঝিয়ে নিল নওশাদ তারা অন্য এক সময়ে যাবে হানিমুনে, এবং সেটা ট্রিট তারা অবশ্যই দাদা দিদার পক্ষ থেকেই নেবে বলে আশ্বাস দিয়েছে। রাতের খাওয়ার পাট চুকলো নওশাদের জন্য যন্ত্রণাকভাবে। হৃদা মানুষটা নতুন জামাইয়ের জন্য একটা থেকে একটা দারুণ সব আইটেম করেছেন। এ বয়সে এসে বৃদ্ধা নিজ হাতেও রেঁধেছেন কয়েক পদ। দিদার মন রক্ষার্থে সেই সবগুলো আইটেম একটু একটু করে টেস্ট করেছে। আর বিপত্তিটাও বাঁধলো এই অতিরিক্ত ভোজনে। মধ্যরাতে ঘুমের মাঝে পেটে শুরু হলো গন্ডগোল। আজ রাতে ঘুমাতে গিয়ে খুব বেশি খারাপ অবস্থা হয়নি তাদের। আয়েশার কিং সাইজ বেডে দুজনের মধ্যখান ফাঁকা রেখে অনায়াসেই শুয়ে পড়েছিল। অল্প সময়ের মধ্যে আয়েশার ঘুমটাও গাঢ় হলো, অথচ নওশাদের চোখে ঘুম এলো না। সে আধারে বসে বসে নিঃশ্বাস গুনছিল তার রুদ্রাণীর। অন্ধকারে কি যে প্রশান্তি লেগেছিল সে সময়টুকু, কিন্তু অতি অল্প সময়ে হারিয়ে গেল সেই প্রশান্তি। হুট করেই পেটে শব্দ হলো গুড়গুড় গুড়গুড় গুড়গুড়। কয়েক মিনিট চরম অশান্তিময় এই শব্দের পর তাকে ছুটতে হয়েছে টয়লেটে।
1 2 3 করে মিনিট 10 টয়লেটেই কাটিয়ে দিল। মুখ হাত ধুয়ে যখন রুমে ফিরল নওশাদ তখন আয়েশার কপাল কুঁচকেছে বাতির আলোয়। ধীর পায়ে সে এগিয়ে গেল বিছানার কাছে। বাতি নেভানোর কোনো আগ্রহী হলো না তার, বরং সে খুব নিকটে গিয়ে বসলো তার দুদিনের পুরনো বইয়ের। বাতির শুভ্র আলোয় গৌরবর্ণের লম্বাটে মুখটাতে ছড়িয়ে পড়ছিল অপার কোনো সৌন্দর্য। বছর জুড়ে যে আনন্দ সে দেখেছে আর চোখে, লুকিয়ে চড়িয়ে আসত কত কাছে। ভাবতেই কেমন শরীরে শিহরণ জাগে। না চাইতেও সে ঝুঁকে পড়ে তার রুদ্রাণীর মায়াবী মুখের উপর। কয়েক মুহূর্ত কেটে যায় তার কুঁচকে যাওয়া কপালের রেখা গুণে। নওশাদের উষ্ণ নিঃশ্বাস অবিরত পড়তে থাকে আয়েশার মুখের চিবুকে। বাতির আলো আর উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় টুটে যায় গাঢ় ঘুম। চোখের পর্দা সরিয়ে মুখে ঝুঁকে থাকা পুরুষটাকে দেখতে পেয়ে ভয় পেয়েছে আয়েশা। না চাইতে অনুচ্চ স্বরে চিৎকার করে উঠে সে। নওশাদ ভয় পায় স্ত্রীর চিৎকারে, ছিটকে সরে যায় আয়েশার ওপর থেকে। কি হলো এটা? ভোরের আলোয় চায়ের কাপ হাতে বাগানে গিয়ে দাঁড়ায় চৈতি। রাতের ঘুমটা আজও ভালো হয়নি তার। কেন এমন হচ্ছে তার সাথে? কোথাও যেন এক টুকরো অশান্তি অন্তরে কাটার মতো বিচ্ছে। এটা কি আয়েশার বিয়ে নিয়ে হচ্ছে? নওশাদ ছেলেটা ভীষণ ভালো, কাজের ক্ষেত্রে ডেডিকেটেড, আর সবচেয়ে বড় কথা ছেলেটাকে ভদ্র সচ্চরিত্রের মনে হয়েছে। টাকার অভাব হয়তো ছিল, কিন্তু যোগ্যতা আছে, ভালো কিছু করে জীবনে উন্নতি করতে পারবে। চৈতি ভাবতে চেষ্টা করলো তার সন্তানটা যদি বেঁচে থাকতো আর সেটা মেয়ে হলে নিশ্চয়ই এতদিনে তার বিয়ে নিয়ে ভাবতো। তখন কি নিজে সে মেয়েটিকেও নওশাদের মতো ছেলের হাতে দিত? অনেক ভেবে চৈতির মন থেকে জবাব একটাই হলো, হ্যাঁ, সে নওশাদের মতো ছেলেকে জামাই করতে একটু আফসোস করতো না। শুধুমাত্র অর্থের কমতে নওশাদের ব্যক্তিত্ব আর যোগ্যতাকে ম্লান করতে পারে না নিশ্চয়ই। একা বসে চৌতি শুধু আয়েশা নয়, ভাবলো দোয়েলের কথাও। দোয়েল যা করেছে তা শুধুই আবেগের বশেই, এমনটাই মনে হচ্ছে চৈতির। তবুও দ্বিধা যদি আবেগের চেয়ে বেশি কিছু হয়, কেন সে আরো আগে বুঝলো না মেয়েটার মনোভাব? আয়েশা যেমন তার আপন, দোয়েলও তো তাই। একটু যদি টের পেত আগে, তবে কি এই বিয়েটা হতো? কাপের চা কখন ঠান্ডা হয়ে গেছে খেয়াল করেনি সে। ঠান্ডা চেয়ে চুমুক বসাতেই কোমল স্নিগ্ধ ভোরটা কেমন পানসে লাগলো তার। জীবনে কিছু ঠিক করতে গেলে কিছু ভুলও হয়, তার জীবনেও হয়েছিল। সূর্যোদয় দেখতে বসেছিস? দিশানের গলার স্বর চমকে দিল চৈতিকে। মসজিদ থেকে ফিরেছে বোধহয় দিশান ভাই, মাথায় টুপি দেখে তাই মনে হলো। চৈতি জবাব দিল, না, চা তেষ্টা পেল আজ ভোর হতেই, কিন্তু ঘরে বসতে ভালো লাগছিল না। খালি পেটে চা খাওয়ার অভ্যেসটা এবার বদলা। বয়স হচ্ছে এখন, শরীর কিন্তু দ্রুত রিয়্যাক্ট করবে। আর এই, তুই হাঁটতে বেরোস না কেন এখন? বিয়ে বাড়ির ঝামেলা সব মিটে গেছে। কাল থেকে তুই আর ঐশী আবার বের হবি কিন্তু। কাপের চাটুকু বাগানের পাশে ফেলে পাশেই থাকা পানির ট্যাপে কাপটা ধুয়ে নিল। ঠোঁট চওড়া করে একটু হেসে বলল, মেয়ে বিয়ে দিয়েছি দিশান ভাই, এখনো শাসন করবে। মেয়ে বিয়ে দিয়েছিস বলে তোর ভুল ত্রুটিতে কথা বলবো না? অন্যদের ভুল ত্রুটি এত খোঁজা লাগবে না, আগে নিজের মেয়েকে শোধরাও। পেছন থেকে ঐশী বলল কথাটা। দিশান চৈতি দুজনে দৃষ্টি ফিরিয়ে দেখলো তাকে। দিশান কিছু একটা বলতে চাচ্ছিল, তার আগে ঐশী আবার বলল, কাল থেকে তো কারোর সাথে কথাও বলছে না। আমি কিন্তু তাকে ধরলে এবার পিঠের চামড়া তুলে নেব। বড্ড প্রেম প্রীতি পেয়েছে তাকে। রাগে গজগজ করছে ঐশী। সত্যি দোয়েল কারোর সাথে কথা বলছে না, এমনকি ঘর থেকেও বের হচ্ছে না। চৈতির সকাল আজ দোয়েলের টেনশনে পার হচ্ছিল। দিশান অবশ্য অত ভাবছে না। তার ধারণা মেয়েটাকে একটু সময় দিলে নিজেই বলবে কিছু। নিজেরা চেপে ধরলে হিতে বিপরীত হতে পারে। ঐশী আরো উত্তেজিত হয়ে কিছু বলতে নিলে চৈতি থামালো। ঐশী আপু, একটু শোনো আমার কথা, এসে বসো এদিকটায়। বাগানে অবসরে বসার জন্য চেয়ার টেবিল পাতা ছিল, সেখানে বসতো তারা। চৈতি জানালো তার ধারণাটুকু। দোয়েল বোধহয় নওশাদকে নিয়েই ইনফ্যাচুয়েশনে ভুগছে। ঐশী ভীত হলো তার নিজেরও তো একই ধারণা। যদি তাই হয় তবে কি বড় কোনো বিপদ হতে চলেছে শীঘ্রই? নিজেরাই কি নিজেদের বিপদ ডেকে আনলো? আর আনলো তো আনলো কার মাধ্যমে? নওশাদ। মিষ্টি একটা রোদেলা সকাল, নতুন দম্পতিদের জন্য ভীষণ মিষ্টি হওয়ার মতো সকাল। আবহাওয়া ঠান্ডা, অথচ হালকা রোদ চারপাশে ঝলমল করছে। এমন সকালে বরমহাশয়রা প্রিয়তমা স্ত্রীদের হাতে এক কাপ চা, সেই সাথে দারুণ মজার হালুয়া, পরোটার স্বাদ একসাথে উপভোগ করতে পারলে বোধহয় তাদের দিনটা কেমন ফুরফুরে কাটবে। নয়শাদ বুঝতে চাইছে সেই মুহূর্তটাকে। আজকে ভোরে ঘুম ভাঙতে সে দেখেছিল পাশের ঘুমান্ত মেয়েটিকে। তৈলাক্ত মুখে, ফোলা ফোলা দুচোখ, ভারী মোহমায়া রূপ। কি যে ইচ্ছে করছিল মেয়েটির ওই মুখে আলতো স্পর্শ করতে। নিজেকে বহু কষ্টে আটকে রেখে সে ঘর থেকে বেরিয়ে গেল। বড় লোকদের বড় বড় বাড়িগুলোতে সুন্দর একটা বাগান অবশ্যই থাকে, এটা নওশাদের ধারণা। এবং তার ধারণা খুব সত্যি। নানা শ্বশুর বাড়ির মতো এ বাড়িতেও মাঝারি আকারের একটা বাগান পেল। কোমল নরম ভোরের অনেকটা সময় সে বাগানেই কাটিয়ে যখন ঘরে ফিরল, তখন তার মিষ্টি বউটি আর ঘরে নেই। সকাল 7:30টার মধ্যে ডাক পড়ল নাস্তার।
দাদার ইচ্ছে অনুযায়ী নাস্তার আয়োজন হলো বাগানের একপাশে বাগানবিলাস গাছটার নিচে। একটা গোল টেবিল, তার সাথে 4টা চেয়ার। দাদা, দিদা, আয়শার আর নওশাদ বসেছে চেয়ারগুলোতে। দিদার ইশারাতে আয়শা নিজেই খাবার বেড়ে দিল প্রত্যেককে। সেই সাথে জানতে চাইল, আব্বু কোথায়? রাতে বাড়ি আসেনি। দিদা বড় ম্লান সুরে জবাব দিল। নওশাদ শ্বশুর সম্পর্কে কোনো ঋণাত্মক ধারণ পোষণ করে, সেই ভয়ে দাদা কথা পাল্টালেন। এই হালুয়া কি আমার আয়েশা বুবু বানিয়েছে? না দাদা। তবে কি এই পরোটা? পরোটা খালা বানিয়েছেন। ওই নাতনির জবাবে হতাশ হলেন দাদা। তা বুঝতে পেরে আয়শা এবার বলল, চাটা আমি বানিয়েছি। এই জন্যই তো বলি এত মজা হলো কি করে আজকে। দাদার কথা বলার ধরন দেখে খিলখিলিয়ে হেসে উঠল আয়শা, আর সেই হাসিতে কেমন ঝংকার হলো। নওশাদ চোখ তুলে দেখল সে হাসি। ভোরের কুসুমরাঙা রোদটা যখন বাঁকা হয়ে ছুঁয়ে গেছে আয়শার ডান চোখ আর নাকের ডগা, নওশাদের আবারও মনে হলো এটাই রুদ্রাণীর আসল রূপ। চোখ ধাঁধিয়ে মনে ঝড় তোলা রূপ এটাই তো। দরজা খোলো দোয়েল। দুটো পরোটার সাথে ডিম ভাজা নিয়ে চৈতি দাঁড়িয়েছে দোয়েলের ঘরের সামনে। সকাল 10টা পেরিয়ে যাচ্ছে, অথচ মেয়েটা এখনো দরজা খোলেনি। বড় আম্মু ডাকার মাত্র কয়েক মিনিট পরই দরজা খুলল দোয়েল। খুব স্বাভাবিকভাবে চৈতি খাবার নিয়ে ঢুকে গেল মেয়েটার ঘরে। পরক্ষণেই বলল, আমি একটু ডক্টরের কাছে যাব। বাড়িতে মোটামুটি সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, আর আয়েশাও নেই। তাই বলছিলাম কি আজ তুমি একটু যাবে আমার সাথে? যেন কিছুই হয়নি এমন ইশারে জিজ্ঞেস করলো চৈতি। দোয়েল চোখ তুলে তাকালো না বড় আম্মুর দিকে। চুপচাপ বিছানার বালিশ দুটো ঠিক করে রেখে চলে গেল বাথরুমে। মুখ হাত ধুয়ে বিছানায় বসে পরোটার প্লেট নিয়ে সামনে নিয়ে বসলো। এক টুকরো ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বলল, যা বলার এখানেই বলো বড় আম্মু, বাইরে যাওয়া লাগবে না। আমার সত্যি যাওয়ার দরকার। তুমি না যেতে চাইলে বলো, কাল না হয় ঐশী আপুকে নিয়ে যাব। চৈতির কথাটা শুনে এবার মনে হলো সত্যি সে ডাক্তারের কাছে যাবে। ঠিক আছে, কখন যাবে? ডাক্তার তো 12টা থেকে থাকবে, 11টার পর বের হব। আচ্ছা। চৈতি আর কথা বাড়ালো না। সে উঠে চলে যেতে দোয়েল মুখে দেয়া খাবারটুকু ফেলে দিল জানালা দিয়ে। তার তো গলা দিয়ে খাবার নামবে না কিছুতেই, তবে পেটের জ্বালায় পানিটুকু বাদ দিতে পারছে না। ঠিক 11টায় বাড়ি থেকে বের হলো চৈতি আর দোয়েল। 12টা নাগাদ ডক্টরের চেম্বারে উপস্থিত হলো চৈতি। মাত্র 15 মিনিটের সাক্ষাৎ। এরপর দুজনে হসপিটাল থেকে বের হওয়ার জন্য গাড়িতে বসলো। চৈতি ইচ্ছে করেই সঙ্গে ড্রাইভার আনেনি। পার্কিং থেকে গাড়ি বের করে প্রধান গেটে এসে ঘটল ছোট্ট একটা দুর্ঘটনা। চৈতি গাড়িটির সামনে এগোতে গেট দিয়ে একটি BMW ঢুকছিল। নিজের ভুলেই চৈতি নিজের গাড়িটাকে সাইড করতে গিয়ে লাগিয়ে দিল সম্মুখে আসা গাড়িটিকে। আকস্মিক এই ভুলে ভয়ে চিৎকার করে ফেলল দোয়েল। না, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে সামনের গাড়িটির হেডলাইটে লেগেছে খুব। চৈতি দ্রুতই গাড়ি থেকে বেরিয়ে সামনে গাড়িটির দিকে যায়, উদ্দেশ্য নিজের ভুল স্বীকার করা, ক্ষতিপূরণ করা। দোয়েলও ততক্ষণে গাড়ি থেকে বেরিয়ে এসেছে। সামনের গাড়িটি থেকেও চালক বের হয়ে সামনে এলে থমকে যায় চৈতি। থমকায় সামনের মানুষটিও। আপনি? আমি। কেমন আছো? ভালো। তোমার মেয়ে? সামনের মানুষটা দোয়েলকে দেখে জানতে চাইলো। চৈতি একটুখানি হেসে বলল, গাড়িগুলো সাইড করা দরকার। হ্যাঁ, তারা না থাকলে একটু থেকো। আচ্ছা। আচ্ছা বলে চৈতি গাড়ি পিছিয়ে নিল আবারও পার্কিংয়ে। সামনের মানুষটাও গাড়ি নিয়ে এলো পার্কিংয়ে। দুজনেই গাড়ি থেকে বের হতে দোয়েল প্রস্ত করে বসলো। কে উনি? চৈতি জবাব দেওয়ার আগে সামনের মানুষটাই বলল, আমি ডক্টর অভিনব। অভিনব খন্দকার? দোয়েল নিজেই সম্পূর্ণ নামটা বলে উঠল। অভিনব ভীষণ অবাক হলো মেয়েটির মুখে তার নাম শুনে। নামটা জানো দেখছি। হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে খুব ফেমাস। নির্লিপ্ততার সাথে কথা বলছে দোয়েল। অভিনব খেয়াল করলো ব্যাপারটা, তবে চৈতির সাথে কথা বলতেই মনোযোগী হলো সে। চলো একটু ক্যাফেতে বসি। অনেক বছর পর দেখা, তাই না? তোমার বর কি করে? মেয়ে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। কথাগুলো বলছে খুব স্বাভাবিক ভঙ্গিতে। এত বছর পর চৈতিকে দেখতে পেয়ে এই মানুষটার ভেতরে কি চলছে তা বোঝার উপায় নেই। তবুও আগ বাড়িয়ে জানতে চাইছে এই রমণীর জীবনে কি চলছে, কে আছে কে নেই। চৈতি এবার মুখ খুলল, একটু ব্যস্ততা আছে, এখন বসা হবে না। আর ও দিশান ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি। অভিনব বোধহয় তার সকল প্রশ্নের জবাব পেয়ে গেছে, তাই আর কথা বাড়াতে চাইল না। আমি এই হসপিটালে গত মাসেই জয়েন করেছি। কখনো প্রয়োজন পড়লে যোগাযোগ করো। ভালো থেকো মামুনি, আসি। শেষের বাক্যটা দোয়েলকে বলে অভিনব পা বাড়ায় হাসপাতালের মূল ভবনের দিকে। দোয়েলের হঠাৎ কি হলো কে জানে। সে তাকিয়ে রইল অভিনবের যাওয়ার পথে, যতক্ষণ না সে অদৃশ্য হয়। চৈতি তাকে একাধারে ডেকে চলছে গাড়িতে বসার জন্য। সেদিকেও খেয়াল নেই মেয়েটার। বাধ্য হয়ে চৈতি এবার তার কাঁধে হাত রাখল। কি হলো দোয়েল?
কিছু না বড় আম্মু, চলো। দাদার বাড়ি থেকে ফেরার আগে নওশাদের ফোনে মেসেজ এলো অফিস থেকে। আগামী 10 দিন তার অফিস থেকে লিভ এক্সপেক্ট করেছে। কি আশ্চর্য কথা, সে তো ছুটির আবেদনই করেনি। একটু পরেই বুঝতে পারলো নানা শ্বশুর নিজে থেকেই দিয়েছেন এই ছুটিটা। তবে এই লম্বা ছুটি পেয়েও আজ নানা শ্বশুরের বাড়ি যাওয়াটা হলো না। দুপুরের আগেই আব্বা ফোন করে বললেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। বিকেলেই তারা রওনা হবে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। গ্রামে তার বিয়ের কথা শুনতে চাচা ফুফুরা হাজারটা কথা শোনাচ্ছেন এই বলে। বড়লোক বাড়ি আত্মীয় করে ভাই বোনকে দাম দিচ্ছেন না। ছেলের বিয়ের খাওয়া বউ দেখা কিছুই তাদের নসিবে নেই, আরো কত কি। বাধ্য হয়েই নওশাদ ফিরে গেল আয়েশাকে নিয়ে। যেতে যেতে দাদি শ্বশুরকে আশ্বস্ত করে গেল শীঘ্রই তারা দাদা দিদার ট্রিট গ্রহণ করবে। মুখে এমনটা বললেও মনে মনে হতাশ, রুদ্রাণী যাবে তো? সহজ হবে কি তাদের সম্পর্কটা? বউ, তুমি এত কিছু নিয়ে আসছো কেন? নার্গিস বেগম সরল মনে প্রশ্ন করলেন। আয়েশাকে বাড়ি থেকে আসার পথে দিদা জোর করেই তাকে অনেকগুলো শাড়ি আর সোনার গয়নাও দিয়েছেন, সাথে জোর করে হীরের নতুন নাকফুলটাও কিনে দিয়েছেন আজই। কিন্তু নাতনি তো নাকটাই ফুরায়নি। হাতের বড় লাগেজটা খালি করে হাতে গুনে 3টে শাড়ি আর সুতির মধ্যে কয়েকটা কামিজ আলাদা ব্যাগে পুরে নিল। ব্যাগটা নওশাদের। বন্ধুদের সাথে বিভিন্ন সময় ট্যুরে যাওয়ার প্রয়োজনে কিনেছিল ব্যাগটা। আজ বউ সমেত গ্রামে যেতেও ব্যাগটা কাজে লেগে গেল। নওশাদের জন্য হাতে গুনে মাত্র 2টো শার্ট, একটা পাঞ্জাবি আর একটা ট্রাউজার নিল আয়েশা। শাশুড়ি মা বলেছেন নওশাদ তো একটু বাজারে গেছে, তুমিই গুছিয়ে লাও ওর কাপড়গুলান। আয়েশাও তাই এগুলো গুছিয়ে নিয়েছে। সন্ধ্যে নাগাদ তারা বেরিয়ে পড়েছে গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার পথে নওশাদ মাকে জিজ্ঞেস করলো, আম্মা আমার কাপড়গুলো ঠিকঠাক নিছো না? আব্বা, তোমার বউ সুন্দর কইরা সব লইছে। বউ সব নিয়েছে কথার প্রমাণ পেল মধ্যরাতে। রাত দুপুরে গ্রামে পৌঁছে পোশাক বদলাতে গিয়ে ব্যাগে কোথাও একটি টি শার্ট খুঁজে পেল না সে, আর না পেল লুঙ্গি ট্রাউজার। অবশেষে জেঠিমা উদ্ধার করলেন জেঠুর লুঙ্গি দিয়ে। শীতলক্ষার ওপর চর এলাকা। শীত গ্রীষ্মে চারপাশ জুড়ে সবুজ ফসল, আর বর্ষার মৌসুমে চারপাশ অথই চলে ভাসমান এক ভেলা মনে হয় সে অঞ্চলকে। এখন শীত শেষের মৌসুম, চর জুড়ে সবুজ শাকসবজিতে হারা ভরা। নওশাদ খুব ভোরে উঠেছে ঘুম থেকে। চাচাতো ভাই আরশাদের সাথে চলে গেছে নদীর পাড়ের বাজারে। এই সকালে সেখানে পাওয়া যায় নানা পদের তাজা মাছ। আব্বা তাকে যাওয়ার পথে কিছু টাকা দিয়েছেন বড় সাইজের মাছ নেওয়ার জন্য। নওশাদ জানেন আব্বা হুট করে টাকা পয়সা জোগাড় করলো কেমন করে। এটা একটা রহস্য। সে জানতে চেয়েছিল টাকা কোথায় পেল। আব্বা থমকে বলেছে, তোমার কাজ যা বলবো তা করা, তুমি এই নিয়ে কিছু জিগাইবা না। নওশাদ শুনেছে আর 3 দিন পর মানে শুক্রবার এখানে একটা বৌভাত আয়োজন করেছে আব্বা। দাদাবাড়ির কিছু আত্মীয় স্বজন সাথে তার শ্বশুরবাড়ির সব আত্মীয়কে দাওয়াত করা হয়েছে। এখানে নওশাদের বিশাল এক বাড়ি আছে। 14 পুরুষের বংশীয় জায়গা জমিও আছে অনেক, কিন্তু তার শহুরে শ্বশুরদের তুলনায় টাকা পয়সা কিছুই নেই। নওশাদের বাবা চান ছেলের শ্বশুরালয়ের মানুষ দেখুক তারা শহরে এখন কষ্ট করলেও সবসময় তারা অসচ্ছল নয়। এই মনোবাসনাতেই এই আয়োজন। সকাল 7টা বাজতেই দরজায় জোরে সোরে ধাক্কা পড়লো। ভেতর থেকে খোলাই আছে দরজাটা, তবুও নতুন বউ ঘরে নাই। তাই নওশাদের চাচি মেয়েকে বলেছেন, দরজায় ধাক্কা দেয়া বউয়ের আওয়াজের অপেক্ষা করবি, অনুমতি পাইলে পরে ঘরে ঢুকবি। আরশিও তাই মায়ের কথা পালন করে দরজা ধাক্কাচ্ছে। রাত 3টের পর ঘুমিয়ে এখনো চোখে আধার দেখছে আয়েশা। এত সকালে দরজায় ধাক্কার আওয়াজটা একদম মস্তিষ্কে আঘাত করছে যেন। আপনি আপনি মেজাজ চড়ে গেল, কিন্তু কাকে কি বলবে। চোখ মুখ কুচকে বিছানা ছেড়ে দরজার কপাট খুলে দেয়। রাতে একটুখানি দেখেছিল মেয়েটিকে, কিন্তু তখন পরিচিত হওয়ার সুযোগ ছিল না, তাই এখনো জানে না মেয়েটিকে। আরশি নিজে এখন পরিচয় জানালো, ভাবি আমি আপনার ননদ, নওশাদ ভাইয়ের চাচাতো বোন। ও, ভালো আছো? হুট করে কি বলবে বুঝতে না পেরে এভাবেই বলল আয়েশা। জি আমি খুবই ভালো আছি, কিন্তু আপনি থাকবেন না? জি হ্যাঁ ভাবি, বাড়িতে আশেপাশের বুড়িরা আইসা বাড়ি ভরতাছে, বউ দেখবে, তাই চাচি আম্মা বলছে আপনাকে উঠে রেডি হইতে। বাথরুম কই জানেন তো? এক নাগাড়ে কতগুলো কথা বলেই হয়রানি আরশি। আয়েশা বোকার মতো সব শুনে বুঝতেই পারছে না কি করবে কি করবে না। এমনিতেই ঘুম পুরো হয়নি, তারপরও এখন নাকি তৈরি হয়ে বসতে হবে মুরব্বীদের সামনে। পর মুহূর্তে আরো বড় টেনশন যুক্ত হলো, পড়বেটা কি। নওশাদের বাড়িটি কাঠের দোতলা বাড়ি। নিচে বাড়ির সামনে অনেকটা খোলা জায়গা, তার একপাশে ছোট্ট বাগান। সেখানে কিছু ফুল আর সবজির গাছ রয়েছে। বাড়িতে আসা প্রতিবেশী মহিলাদের জল পেড়াতে বসতে দেয়া হয়েছে খোলা জায়গায়। আয়েশার দেরি দেখে নার্গিস বেগম নিচে এবার চলে গেলেন দোতলায় ছেলের ঘরে। তোমার কি বেশি দেরি হইব বউ? নার্গিস বেগম আন্তরিক সুরে আয়েশাকে প্রশ্ন করলেন। আয়েশা তখন শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। নার্গিস ভেবে বসলেন তার বৌমা শাড়ি পরতে পারছে না বোধহয়। নিচে এবার আয়েশার হাত থেকে শাড়ি নিয়ে বললেন, ব্লাউজ পেটিকোট পরো বৌমা। আয়েশা বোকার মতো কয়েক সেকেন্ড শাশুড়ির দিকে তাকিয়ে থেকে সত্যি কামিজ পাল্টে নিল। শাশুড়ি মা এগিয়ে নিজ হাতে শাড়ি গুজলেন আয়েশার বঙ্কিম কোমরে। বৌমার কোমললতার মতন দেহে সযত্নে তুলে দিলেন শাড়ির আঁচল।
সময় নিয়ে একটা একটা করে কুচি তুলে দিলেন। হাফ সিল্কের কুসুম রঙা শাড়িটা সূর্যমুখীর মতো ফুটে উঠল আয়েশার গায়ে। নার্গিস বেগম শাড়িটা পরিয়ে আয়েশার মাথায় ঘোমটা তুলে দিয়ে এক পলক দেখে নিলেন। এই মেয়েটা কত মিষ্টি দেখতে, তা যেন আজই বুঝতে পারলেন তিনি। মনে মনে দুবার উচ্চারণ করলেন মাশাআল্লাহ। আয়েশা শুনল শাশুড়ি মায়ের করা স্বগতোক্তি। আপনা আপনি পুলকিত হয়ে উঠল মন। বউ শাশুড়ির শাড়ি নিয়ে ব্যস্ততার মাঝে আয়েশার ফোন বাজলো। মামির কল দেখে আয়েশা রিসিভ করে লাউড়ে দিল। কথা বলতে বলতে আয়েশা তার হ্যান্ডব্যাগ থেকে বের করলো দাদির দেয়া মোটা পাটি চেন আর মামির দেয়া মাঝারি আকারে কানের দুলজোড়া। চৈতি জিজ্ঞেস করলো, কি করছিস মামুনি? আন্টি শাড়ি পরিয়ে দিল, মামি এখন এর সাথে চেন আর দুল পরছি। খুব স্বাভাবিকভাবেই জবাব দিল আয়েশা। নওশাদের মা চুপচাপ শুনছিল। এবার তিনিও বললেন, আমার মাইয়ারে সাজাইতে আসছিলাম বিআইন। মাশাআল্লাহ, এত সুন্দর মায়া দিছেন, তারে সাজান লাগে না। আমি হাজার খুঁজলেও এমন বউ পাইতাম না বোন। প্রচন্ড রকম আনন্দ আর প্রশংসার সুরে বলা নওশাদের মায়ের কথা শুনে চৈতি বিড়বিড় করে বলল আলহামদুলিল্লাহ। জোরে বলল, বোন, আমাদের মেয়ে সত্যিই সুন্দর, আর সেই সৌন্দর্য আরো বেড়ে যাবে আপনাদের স্নেহ ভালোবাসায়। আগলে রাখবেন বোন মেয়েটাকে, কথা দিচ্ছি সে আপনাদের কখনো নিরাশ করবে না। চিন্তা করেন না বিআইন, আমরা কোনো অযত্ন করবো না তার। আপনারা আসবেন না শুক্রবারে? চৈতির পাশেই বসা ছিল দিশা। এবার সে নিজেই জবাব দিল, হ্যাঁ, আমরা সবাই আসব। আর ওখান থেকে এলে মেয়েকে আমাদের বাড়িতে পাঠাবেন দয়া করে। ওর পড়াশোনা নষ্ট হচ্ছে অনেকগুলো দিন ধরে। মেয়ের মায়ের হেড়ে গলায় কথা বলা শুনে ভরকে গেলেন নওশাদের বোকাশোকা মা। নওশাদ মাত্রই ঘরে এসে ঢুকেছিল। লাউড স্পিকারে থাকায় ফোনের ওপাশ থেকে আসা কথাগুলো স্পষ্টই শুনল সে। কয়েক সেকেন্ড লেগে গেল আয়েশার মায়ের বলা কথার ধরনটা। ভোরের স্নিগ্ধ হাওয়ায় মনটা যত বেশি সতেজ হয়েছিল ঠিক ততটাই বিগড়ে গেল এই মুহূর্তে। ঠোঁটের ডাগায় এসে গেছে জবাব, তবুও ভদ্রতা এক প্রকাশে চোখ মুখ কঠিন করে চুপচাপ তাকিয়ে রইল আয়েশার দিকে। নার্গিস বেগম অপ্রস্তুত হলেন ছেলের শাশুড়ির কথায়, অথচ তিনি ভীষণ সহজ স্বভাবের মানুষ। চাইলেও পারেন না কাউকে কঠোর ভাষায় কথার প্রত্যুত্তর করতে। এখনো পারলেন না। গলায় এখনো সরলভাবে রেখেই জানালেন, নিশ্চয়ই যাবে আয়েশা। কথা শেষে আয়েশা বেগম আর দাঁড়ালেন না ছেলের ঘরে। বৌমাকে বলে গেলেন আরশিকে পাঠাচ্ছেন, সেজন্য নিচে যায়। মা বেরিয়ে যেতে নওশাদ ঘরের দরজার কপাট ভিড়িয়ে দিয়ে আয়েশার দিকে এগিয়ে গেল। আয়েশা মাথা নিচু করে মাথায় কাপড় টানছিল। নওশাদের আগানো দেখে হঠাৎ থেমে গেল হাত। মনে মনে বিব্রত হচ্ছিল সে। মায়ের দূরভাবে বলা কথাগুলোর জন্য কি লোকটা তাকে কথা শোনাবে? শোনানো উচিত বোধহয়, কিন্তু আয়েশা কি বলবে? নওশাদ বলল কথা, গাঢ় স্বরে অনেকটা আদেশের মতো করে বলে বসলো, আম্মা যে হারটা দিয়েছিল সেটা গলায় দিয়ে নিচে যাও। এই প্রথম, হ্যাঁ এটাই বোধহয় নওশাদের বলা প্রথম বাক্য যা শুনতে মনে হলো সে তার স্ত্রীকে অধিকার খাটিয়ে কিছু বলেছে। এর আগ পর্যন্ত তাদের দুজনের মধ্যে হওয়া প্রতিটা বাক্যেই কেমন যেন একটা উপর নিচ ভাব ছিল। আয়েশাই প্রথম বুঝতে পারলো সে এখন একজনের স্ত্রী, এমন একজনের স্ত্রী যার সাথে তার কখনো পরিচিতের বাইরে কোনো সংযুক্ততা ছিল না। আয়েশা লক্ষ্মী মেয়ের মতো ব্যাগ থেকে বের করলো শাশুড়ি মায়ের দেয়া সেই হারটা। দাদির দেয়া চেনটার উপর দিয়ে গলায় পরে নিল সেটা। নওশাদ তখনও ঘরের ভেতর দাঁড়িয়ে। আরশির গলা পাওয়া গেল বাইরে থেকে। আয়েশা তরিয়েছে বলে ননদের সাথে চলে গেল নিচে। আর নওশাদ দাঁড়িয়ে রইল তার ঘরের লাগোয়া বারান্দায়। ভাবতে লাগলো তার বিয়েটা নিয়ে। পছন্দের মেয়েটিকে পেয়ে যাবার লোকটাকে সেদিন সংবরণ করতে পারেনি বলে আজ রুদ্রাণী তার অন্তঃকোণে লুকিয়ে থাকা হরিণীটি তার নিজের হয়েছে, নিজ নামে দখলে নিতে পেরেছে। কিন্তু তার এই লোভ করাটা কি তার পাপে পরিণত হবে? ভয় হলো ভীষণ। আয়েশাকে বিয়ে করার সিদ্ধান্তটা কখনো আফসোসের কারণ না হয় আবার। নিজের আচরণ শুধরে নাও, এখনো সময় আছে রিশা। দিলশাদ কিছুটা ধমকের সুরেই বললেন কথাটা। চৈতির ঘরে বসে আয়েশার সাথে কথা বলার সময় তিনিও সামনেই ছিলেন। নাতনির শাশুড়ির সাথে ওরকম দৃঢ় আচরণে কথা বলা তার তিনি একদমই পছন্দ করেননি। যত কিছুই হয়ে যাক, নার্গিস বেগম এখন তাদের আত্মীয়, বলা যায় পরম আত্মীয়। মহিলা বড্ড সরল বলে মুখের ওপর জবাব দেয়নি। দিলশাদ এও বলেন ওই মহিলার জায়গায় তিনি হলে দিশাকে নিশ্চিত কিছু করা কথা শুনিয়ে দিতেন। মেয়ের বিয়ে হয়েছে 7 দিনও হয়নি, আরো কিছুদিন যেতে দেয়া যাক। এরপর নিশ্চয়ই নওশাদ নিজেই তার পড়াশোনার কথা বলবে। অন্তত নওশাদের মতো শিক্ষিত বুদ্ধিমান ছেলে আর যাই হোক বউয়ের পড়াশোনাতে বাধা হবে বলে মনে হয় না। অনেকটা সময় নিয়ে দিলশাদ মেয়েকে আরো অনেক কিছুই বললেন, কিন্তু দিশা এখনো মানতে পারছে না তার মেয়ের বিয়েটা নওশাদের সাথে হয়েছে। কি আছে নওশাদের? দেখতে সুদর্শন আর শিক্ষিত, তাতেই কি ছেলেটা তার মেয়ের জন্য উপযুক্ত? দিশার তা মনে হয় না। এ নিয়ে চৈতির ওপরও রেগে আছে। বাড়িতে প্রতিবেশীদের আনাগোনা অনেক বেড়ে গেছে। এবারের ছেলে শহরে মেয়ে বিয়ে করেছে তা দেখতেই প্রতিবেশীদের এই ভিড়।
সেই সাথে কানাঘুষা চলছে মেয়ে নাকি অনেক বড় লোকের মেয়ে। ব্যাস, আর কি লাগে? এখন পুরো পাড়ায় রটে গেছে নওশাদ শহরের এক বড় লোকের মেয়েকে পটিয়ে বিয়ে করে এনেছে। নওশাদের কানে এসেছে একটা দুটো কথা, কিন্তু সেসবে পাত্তা দিতে ইচ্ছে করছে না বলে সে নাস্তার পর চুপচাপ ঘরে বসে রইল। আয়েশা সেই যে সকালে নিস্তালায় নেমেছে আর সুযোগ হয়নি উপরে আসার। বেলা তখন 11টা বেজে গেছে। আর কতক্ষণ শাড়ি গয়না পরে বসে থাকবে সে? মুখে কিছু বলবে বলবে করেও কাউকে কিছু বলতে পারলো না। তো শাশুড়ি মা সেই যে রান্নাঘরে ঢুকেছে জায়ের সাথে, আর দেখা নেই। হঠাৎ ফুফু শাশুড়ির চোখে পড়লো আয়েশার বিব্রত মুখটা। তিনি এবার উদ্ধার করলেন মেয়েটাকে, কাছে এসে বললেন, ঘরে যাও নওশাদের বউ, শাড়িটা বদলায়া গোসল সারো। এখন আর কেউ আসবে না, একটা কামিজ পয়রা নাও, ভাল লাগবো। ফুফু শাশুড়ির কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল যেন আয়েশা। সে তড়িঘড়ি করে চলে গেল দোতলায়, নিজের জন্য বরাদ্দ রুমটাতে। নওশাদ বারান্দায় দাঁড়িয়েছিল বলে আয়েশা ঘরটা খালিই দেখতে পেল। সে আর ভাবলো না বারান্দায় কেউ থাকতে পারে। দরজাটা ভেতর থেকে লাগিয়ে মাথার আঁচল ফেলে এগিয়ে গেল আয়নার সামনে। দুহাত তুলে পেছন থেকে গলার হাতটা খোলার চেষ্টা করতে আওয়াজ হলো দরজায়। চমকে উঠে পেছন ফিরতেই দেখলো বারান্দায় দরজায় নওশাদ দাঁড়িয়ে। নওশাদের উপস্থিতি দেখতেই হাত থেমে গেল তার। একবার মনে হলো মাথায় আঁচল টেনে নেবে। তাকে অবাক করে দিয়ে নওশাদ এগিয়ে এলো তার সামনে। হাতটা খুলবে? সাধারণ প্রশ্ন, তবু আয়েশা আড়ষ্ট হলো। একটুখানি মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ। নওশাদ এবার আয়েশার পেছনে দিয়ে দাঁড়ালো। বাইরে ঝলমলে দিনেও বাতাস ছিল। বারান্দার দরজা ঠেলে সেই বাতাস ঢুকে পড়েছে নওশাদের ফাঁকা ঘরটাতে। আয়েশা কেমন আতকে উঠে ঠোঁটে ঠোঁট চাপলো। লোকটা কি করতে যাচ্ছে? তাকে বেশিক্ষণ ভাবতে হলো না, তার আগেই টের পেল তার ঘাড়ে নওশাদের তপ্ত হাত। না চাইতো গা শিরশিরানি দিল আয়েশার। কি করছে লোকটা? নওশাদ বড্ড কোমল হাতে খুলে ফেললো আয়েশার গলার হাতটা। সেটা আয়েশার হাতে ধরিয়ে আবার হাত লাগালো ঘাড়ে। এবার খুললো গলায় থাকা চেনটা। আয়েশা আবার কেঁপে উঠলো কিছুটা। নওশাদ স্পষ্ট দেখলো তার বউয়ের ঘাড়ের নিচে পশম কাটা দিচ্ছে। সেই পশমের শিহরণ মেয়েটার একটুখানি কেঁপে উঠা ভরকে দিল নওশাদের পুরুষ সত্তাকে, উস্কে দিলে তার মনোবল। আর তাতেই বোধহয় সে এগিয়ে গেল সম্পর্কে খানিকটা আগে। বিনা অনুমতিতেই ছুঁয়ে ফেললো তার সদ্য পরিণীতা স্ত্রীর গৌরাঙ্গ গ্রীবাদেশ। ঠোঁট চেপে রইল আয়েশার ঘাড়টাতে। বৈধ সম্পর্কে তার করা এটাই প্রথম গাঢ় স্পর্শ। বেলা শেষের আলোয় নদীর ঢেউয়ে পানিতে তাকালো, চোখ ঝলসে যায়। তবুও এমন ঝলসানো আলোয় তাকিয়ে থেকে একবেলা উদাস কাটিয়ে দিতেও মন্দ লাগছে না। বিকেল হতেই কতগুলো চাচাতো ফুফাতো ননদ দেবররা মিলে আয়েশাকে নিয়ে এলো নদীর পাড়ে। চরের চারপাশের সবজির ক্ষেত, নদীর কিনারায় বাঁধা মোটর চালিত কিছু বড় নৌকা। দেবর সিয়াম বলল, ভাবিকে নিয়ে নৌকা দিয়ে ঘুরবো। আরশি বলল, ভাবিকে নিয়ে স্কুলের পাশের বাজারে যাব। এ নিয়ে ভাগ হয়ে গেল দুদল। দুদলে তর্কাতর্কি দেখে আয়েশা নিচেই বলল, হাতে আরো সময় আছে, সবখানেই যাব, আজ এখানটাতেই বসি। তর্কাতর্কি বন্ধ হয়ে গেল মুহূর্তেই। ভাবি যা বলেছে এখন তাই করা হবে। সবাই বসলো নদীর পাড়ে পুরনো ভাঙা এক নৌকায়। খালি মুখে কতক্ষণ বসা যায়? সিয়াম আর অন্তু উঠে চলে গেল কাছের ছোট্ট বাজারে। সেখানে এ সময় ভাজা পোড়া পাওয়া যাবে খুব। নতুন ভাবিকে তারা এসব না খাওয়ালে হয় নাকি? সত্যি দুজন চলে গেল বাজারে। এরই মাঝে আরশির হাতে থাকা আয়েশার ফোন বাজলো। আরশি একবার ভাবির দিকে তাকিয়ে বলল,